দিলাম। হ্যাঁ, বিদিশা ম্যামের স্ক্রিন শো করছে, তাই তো? মানে বিদিশা ম্যাম কি আগে বলবেন? না না, স্যার আগে বলবেন। আমি আগে তাহলে বলবো। ম্যাম তাহলে স্ক্রিনটা একটু আপনারা সবাই তাহলে স্ক্রিনটা স্টপ করে দিন। আমি আগে আচ্ছা, হ্যাঁ লাইভ দেখিয়ে দিয়েছে, উই আর লাইভ নাও দেখিয়ে দিয়েছে। ওকে, গুড ইভিনিং। আমাকে কি শোনা যাচ্ছে? একটুখানি আমাকে জানাবেন যারা লাইভে আছেন। আমাকে শোনা যাচ্ছে কিনা? কেউ যদি থেকে থাকেন। হ্যালো, আমি আমি আছি, সুমিত্রা। দেখা যাচ্ছে না কিন্তু এই লাইভে, কিন্তু এখনো আপনার ডিউইশের পেজটা আমার খোলা আছে, এখনো লাইভ হ্যাঁ হয়নি কিন্তু। স্যার, এখানে দেখাচ্ছে পেজ লাইভ হয়নি। আমার পেজটা তাহলে কোথায় লাইভ হলো? হ্যাঁ হয়েছে স্যার। হয়েছে না? বিদিশা ম্যামের স্ক্রিনটা শো হ্যাঁ করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, এটা হ্যাঁ, আমাকে শো করছে, আমার স্ক্রিনটা শো করছে, আমার স্ক্রিনটা শো করছে। ও ঠিক ওকে আছে, ওকে, ঠিক আছে। এটা এটা আচ্ছা, আমি তাহলে অফ করে দিচ্ছি। দাঁড়ান দাঁড়ান। okay, okay. This is এটা আগে Shumitra Paul Bakshi on behalf of DWISH. This is Shumitra Paul Bakshi on behalf of DWISH. As our regular program, আমরা যেটা প্যারেন্ট এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম করে থাকি DWISH এর তরফ থেকে, সেই রকমই একটা প্যারেন্ট এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম। আজকের স্পেশাল টপিক হচ্ছে সিজার আর অ্যাংজাইটির ওপর, যেটা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে থাকা টিনেজার অ্যাডোলেসেন্টদের কি করে এফেক্ট করে। যদিও স্পেসিফিকেশন আমরা রেখেছি টিনেজার অ্যান্ড অ্যাডোলেসেন্ট, একটুখানি বড় বাচ্চা, কিন্তু নট নেসেসারি। যেরকম যেরকম ডিসকাশন যাবে, ইউ ক্যান আস্ক অলসো একটু ছোট বাচ্চাদের রিলেটেড, ইউ ক্যান আস্ক দ্য টপিক রিলেটেড কোয়েশ্চেন। তা আমার নেটওয়ার্ক ইজ ভেরি পুয়ার, আমি সরি চেয়ে নিচ্ছি আমাদের, যার জন্য টাইমের থেকে এতটা ডিলে হয়ে গেল। আমি আমাদের রিসোর্স পার্সনের সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আজকে আছেন ডক্টর অনির্বাণ রে, স্বনামধন্য সাইকিয়াট্রিস্ট, চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট। আর আমাদের সাথে রয়েছেন বিদিশা রয় ম্যাম, সরি বিদিশা সাহা ম্যাম, এক্সট্রিমলি সরি, আমি একটুখানি নার্ভাস হয়ে গেছি এই এত নেট ফেট প্রবলেমের জন্য। তো আমি আর কথা না বাড়িয়ে আমার ভিডিওটাকেও অফ করে দিয়ে আমি ডাইরেক্ট স্যার ম্যামদের কাছে মানে জিনিসটাকে একদম হ্যান্ড ওভার করে দিচ্ছি। আমাকে মিউট আর ভিডিও অফ। নমস্কার, আমি ডক্টর অনির্বাণ রায়। দাঁড়ান, আমি একটু আমার ভিডিওটা একটু বন্ধ করি। আমি ডক্টর অনির্বাণ রায়, আমি চাইল্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট। স্যার, ভলিউমটাকে আর একটু বাড়ানো যাবে? ভলিউম না, হ্যালো, এবার এখন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, নাকি আমি একটা কাজ করি, জানেন, আমি আবার এটা চেঞ্জ করি, তাহলে আমার সুবিধা হবে, কারণ এটা আমার পক্ষে ধরে ধরে বলা মুশকিল। দাঁড়ান দাঁড়ান, আমি একটু হ্যাঁ, ঠিক আছে। তো এবার ঠিক আছে, শোনা যাচ্ছে? হ্যালো, এবার শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, তো আমি আজকে এপিলেপসি আর অটিজমে এপিলেপসি আর অ্যাংজাইটি নিয়ে বলবো। আমি মানে আমার হয়তো এটা আমারই একটু মিস্টেকের জন্য আমি হয়তো ওটা খেয়াল করিনি যে এটা চাইল্ড আর মানে অ্যাডোলেসেন্টস আর টিনেজার লেখা আছে। আমি মোটামুটি ছোটবেলা থেকেই মোটামুটি বলেছি আর কি, কারণ আমার মনে হয় এপিলেপসি ইন অটিজম আমার মনে হয় যে ছোটবেলা থেকেই খুবই কমনলি একসঙ্গে থাকে। তো আজকে তো ম্যাডাম আছেন, বিদিশা ম্যাডাম যখন আছেন, আমার মনে হয় এই অ্যাংজাইটির পার্টটা উনি
ওনাকে আমি উনি বেশিটা বলবেন, আমাকে যেটুকু কোনো প্রশ্ন থাকলে আমি করব বা উনি কোনো আমার কোনো থাকলে আমি বলবো। আর না হলে মেনলি আমি এপিলেপসির পার্টটা আমি প্রথমে বলছি। দেখুন, এপিলেপসি আমি জানি না মানে আপনারা কি জানতে চান আমি জানি না। মানে অ্যাজ এ এপিলেপসি একটা বিশাল ভাস্ট টপিক। এটা বেসিক্যালি নিউরোলজিস্টরা ডিল করেন। আমরা আমরা যেহেতু আমি যখন নিউরোলজি পোস্টিং ছিল তখন আমরা এটা করেছি এবং খুব ডিফিকাল্ট কেস মানে ছোট সিম্পল কেসেস হলে জেনারেলি আমরা ডিল করে দিই। কিন্তু এটা নিউরোলজিরই টপিক অ্যাকচুয়ালি। তো যাই হোক ডেফিনিশনের মধ্যে একটা সিজার যখন আমরা বলবো ট্রানজিয়েন্ট অকারেন্স অফ দ্য সিম্পটম মানে কিছু কিছু এক এক মানে কিছু সিম্পটম মানে আমরা যেটা সিজন মানে কি হচ্ছে যে হঠাৎ করে কোনো সিম্পটম হবে মানে এপিসোডিক সাডেন অকারেন্স অফ সিম্পটম এবং সেটা মানে মানে এক্সেসিভ অফ দ্য নর্মালসি মানে একটা অ্যাবনর্মালি এক্সেসিভ একটা জিনিস মানে হঠাৎ করে কোনো একটা ধরুন হাত নড়তে শুরু করলো, সেটা আমার কন্ট্রোলে থাকবে না, দিস ইজ নট ইন মাই কন্ট্রোল এবং সেটা নর্মালি যেরকম আমরা করি তার থেকে অনেক বেশি করতে শুরু করলাম। নর্মালি আমরা যেরকম করি সেরকম করতে শুরু করলে সেটা আমি কোরিয়া বা অ্যাথেটোসিস এরকম জিনিসপত্র বলতে পারি। সিজার আমি তখনই বলবো যখন ইটস এ ভেরি ফাস্ট মানে এবং মানে এটা কেন হয় না ব্রেনের মধ্যে একটা একটা এরিয়া অফ বা টোটাল ব্রেনের মধ্যেই একই সঙ্গে একটা নিউরোনাল ডিসচার্জ হতে থাকে। আমরা সবাই জানি যখন আমরা কিছু ভাবি বা আমরা কিছু করি তখন আমাদের ব্রেনের মধ্যে একটা ডিসচার্জেস হয়। তো এই ডিসচার্জেস গুলো যখন আমাদের মানে যখন আমরা কিছু চাই তখন আমাদের এটা হয়, কিন্তু যখন আমরা না চাইতেও আমাদের কন্ট্রোলের বাইরে গিয়ে হঠাৎ ডিসচার্জেস হতে শুরু করে তখন হয় মুশকিল। তখন কিন্তু আমাদের মানে তখন এটা আমাদের সিজার হয়ে যায় এবং জেনারেলি কিছু কিছু ক্ষেত্রে উই লস কনসিয়াসনেস মানে আমরা অ্যালার্টনেসটা অ্যাওয়ারনেসটা থাকে না এনভায়রনমেন্টের প্রতি। মানে আমরা আমাদের ব্রেনের এই অ্যাকশনগুলো এতটাই পুরো ব্রেনটাকে দখল করে নেয় যে ব্রেনটা টোটালি ওই নট আন্ডার মাই কন্ট্রোল, ওটা অটোমেটিক্যালি ওই ব্রেনের ওই জায়গা থেকে যে ডিসচার্জটা হয় তার কথা শুনেই চলে আর কি। মানে তার সেরকম ভাবে কাজ করে। সেটা কিন্তু হতে পারে মোটর বা মানে কোনো হাত পা নাড়া বা হাত পা কনভালশন হওয়া, যেটাকে আমরা সবাই জানি যে টোনিক টোনিক সিজার। অথবা কিন্তু হতে পারে নন মোটর। নন মোটর মানে কি মানে যেখানে মোটর সিম্পটম কিছু নেই কিন্তু সেটা বিভিন্ন সেন্সারি হতে পারে, কোনো ইমোশনস হতে পারে, ইমোশনও হতে পারে এবং বা বা কোনো মানে অ্যাবসেন্সও হতে পারে। অ্যাবসেন্স মানে কি যে ধরুন হঠাৎ করে কোনো সেন্সটা চলে গেল, মানে হঠাৎ করে কি বলবো কোনো মানে হঠাৎ বাচ্চা কাজ করতে করতে হঠাৎ সে আউট অফ দ্য মানে এনভায়রনমেন্ট মানে ও এনভায়রনমেন্টের প্রতি তার তার কোনো সার নেই, মানে সে কি করছে না করছে সে কোনো সেন্সেশন নেই আর কি, এরকম একটা অবস্থায় চলে যেতে পারে। তা এটাকে আমরা সিজার বলি। এবার এপিলেপসি কখন বলবো? ধরুন সিজার অনেক কারণে হতে পারে। এপিলেপসি একটা কিন্তু ডিসঅর্ডার, একটা সিনড্রোম। সিজার একটা ইনসিডেন্স। দুটোর মধ্যে পার্থক্য আছে। সিজার হচ্ছে একটা পার্টিকুলার ইনসিডেন্স। আর সরি আমার এটা ঘুরে গেছে। সিজার হচ্ছে একটা পার্টিকুলার ইনসিডেন্স আর এপিলেপসি হচ্ছে একটা মানে একটা 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 ডিসঅর্ডার যেখানে একাধিকবার সিজার হতে পারে এবং দেখা যায় যে দুটো অ্যাটলিস্ট টু মানে অ্যাটলিস্ট দুটো আনপ্রোভোকড সিজার অথবা অনেক সময় রিফ্লেক্স সিজার বলা হয়। রিফ্লেক্স মানে কি যে কোনো কাজের সময় সিজারটা হচ্ছে, যেমন একটা উদাহরণ হচ্ছে রিডিং এপিলেপসি। কিছু 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 লোকের খুব রেয়ারলি হয় এটা রিফ্লেক্স এপিলেপসি। এটা হচ্ছে রিডিং এপিলেপসি মানে অদ্ভুত একটা ব্যাপার যে পড়াশোনা করলেই তার কনভালশন হতে শুরু করে আর কি। হ্যাঁ, তো সেরকমও কিন্তু কিছু কিছু আছে লোকের আর কি। তো সেরকম ছেলে মেয়েদের খুব মজা, পড়াশোনা করার দরকার নেই। তো এরকম একটা ব্যাপার, কিন্তু বিষয়টা হচ্ছে যে এরম এক এপিলেপসি হতে পারে যে কোনো একটা কাজের সময় বা কোনো একটা কিছু ঘটনা কোনো একটা কোনো একটা অ্যাকশনের সময় তখন একটা রিফ্লেক্সে সিজার হয় আর কি। কিন্তু মনে রাখতে দুটো এপিসোড সিজার হতে হবে এবং সেটা ২৪ ঘন্টার গ্যাপে হতে হবে। আচ্ছা, এপিলেপটিক সিনড্রোম বলে একটা আলাদা জিনিস আছে, যেটা হচ্ছে এটা তার হায়ার লেভেলের ডায়াগনোসিস। আমরা এত কিছু কেন বলছি কারণ আমরা যখন যদি এপিলেপসিকে কিছু বুঝতে হয় তাহলে এটাও জানা দরকার আর কি। এটা হচ্ছে একটা ক্লাস্টার অফ সাইনস এন্ড সিম্পটম, মানে একাধিক মানে ধরুন শুধু কনভালশন নয়, কনভালশনের সঙ্গে কারো কারো ক্ষেত্রে মানে প্যাসেজ অফ স্টুল এন্ড ইউরিন হয়ে যাচ্ছে, কারো কারো ক্ষেত্রে এই যে বললাম রিডিং এর সময় বা কারো কারো ক্ষেত্রে ধরুন ট্রেমার হতে থাকছে, কারো কারো ক্ষেত্রে
ফরগেটফুলনেস হচ্ছে, বিভিন্ন রকম প্রবলেম হতে পারে, সেটা ক্লাস্টার অফ সাইন্স এন্ড সিমটম একসঙ্গে ঘটতে পারে। হ্যাঁ, সেই একটা আমরা কাউকে সিনড্রোম বলি যখন একাধিক সাইন্স এন্ড সিমটম, মানে একাধিক সিমটম বা সাইন, মানে সাইন মানে কি, যে সিমটম মানে কি, সিমটম হচ্ছে যেটা পেশেন্ট আমাদের বলতে পারে বা পেশেন্টের রিপোর্ট করতে পারে, এটা হচ্ছে সিমটম। আর সাইন মানে কি, যেটা ডাক্তার বা অবজারভার অবজার্ভ করতে পারে। হ্যাঁ, সেটা হচ্ছে এলিসিট, সাইন শুড বি এলিসিটেড। মানে সাইন কাকে বলে, যেমন ধরুন আমরা যেটা বলি যে মানে পিপল আইবলটা মানে মানে পিপলারি ডায়ালেটেশন হচ্ছে, দ্যাট ইজ এ সাইন, বিকজ সেটা আপনারা বলতে পারবেন না, দ্যাট ক্যানট বি রিপোর্টেড, দ্যাট হ্যাজ টু বি ইভ্যালুয়েটেড, there is seen, সেটা হচ্ছে সাইন। তো কিছু সাইন এবং সিমটম একসঙ্গে যদি এক থাকে সেটাকে বলা হয় একটা সিনড্রোম। সেরকম এপিলেপসির সঙ্গে যদি আরো কিছু সাইন এন্ড সিমটম একসঙ্গে থাকে সেটাকে বলে এপিলেপটিক সিনড্রোম। তো ইট ক্যান বি অফ মাল্টিপল ইটিওলজি। কিরকম হতে পারে, এই নতুন একটা ইন্টারন্যাশনাল লিগ এগেনস্ট এপিলেপসি বলে একটা অর্গানাইজেশন আছে অল ওভার ওয়ার্ল্ড। তারা বহুদিন আগে থেকে, মানে 89 থেকে প্রথম সিজার টাইপ শুরু করেছে বলা, তার আগেও তার আগে 65 থেকে এটার ইয়ে শুরু, 89 থেকে ওটা প্রথম ইয়েটা বেরোতে শুরু করেছে। লেটেস্ট যে গাইডলাইনটা, লেটেস্ট যে ক্লাসিফিকেশনটা, সেটা বেরিয়েছে 2017-তে। 2017-তে কি বলছে, প্রথম ভাগ হতে পারে সিজার টাইপের উপর। কিরকম, ফোকাল অনসেট। ফোকাল অনসেট মানে কি, মাথার ভেতরে একটা জায়গা থেকে, পার্টিকুলার একটা জায়গা থেকে ফোকাল অনসেট হচ্ছে। আর একটা হচ্ছে জেনারেলাইজড অনসেট, মানে টোটাল ব্রেন থেকে হচ্ছে। আমি না এটার পরে আমি একটা স্লাইড আছে, সেটা আমি আগে ঘুরে আসি। এইটা হচ্ছে জেনারেলাইজড অনসেট। এটা হচ্ছে যে মানে টোটাল ব্রেনের একটা জায়গা, ধরুন স্যার, এই, হ্যাঁ অনির্বাণ স্যার, আমি একটু হ্যাঁ ইন্টারাপ্ট করছি। মানে হ্যাঁ কিছু হ্যাঁ কিছু parent are from Nepal, Sri Lanka, and from Philippines also. হ্যাঁ They are asking the explanation, if possible, little bit in English, if Fantastic. possible. Then is great. Then is easier for me. Anyway, the thing is, I mean, scissor types are, But sir, huh, use simple English because most of the parent are local parent. So, yeah, I understand. means use in between method, in between communication method, so that Okay, okay, they can also understand. Our local parent also can understand. okay, Okay, okay. sir. So And scissor is, sir, another I am huh, just interrupting. Parent, I am requesting all just use headphone because there is a connection problem. That's why sir are trying his level best. We can understand that there may be some network issue. That's why the sound is little bit low. So I am requesting please use the headphone. That will be easier for you also. Sir, please continue. acha. So the scissor types can be three types. One is focal onset, one is generalized onset, one is unknown onset. What is what is the focal onset? First, I'll go to a picture. The picture shows that there is a full brain, and there is a total system of the brain, a total circuit. This is called long chain circuit. This is circuit actually. This is having longer. This is brain has two types of connection. One is short connection, short connection in places, and the long connection in long in the from the front from the backwards of the brain. Total brain is connected to a simultaneous action through a neural network. If there is a neural network problem there, like either there or there, if there is some neural network problem there, then what happens, it have some issues all throughout the brain. The total connection of the network is disturbed, so the issues is reverberated throughout the brain. There is impact of that connection breakage is throughout the brain. So there is a generalized seizure. We cannot specify a particular area, that from area this seizure is originated. And in some cases there is local network. There is some local network which is disturbed, and sometimes, so which is disturbed, so there is some local problem.
So the other functions of the brain is fine, but that local function, local area functions is disturbed. Like, if have some movement of the hand only, like movement of the hand, other things are fine. They are not there is no loss of consciousness. When there is a total area is disturbed, then what is happening, the total, when it encompasses the whole brain, and the consciousness is lost. Generally generally in generalized seizure, the consciousness is lost, and in local focal seizure, the consciousness is relatively, it's preserved. What is happening, so there is some issues, and there is some problem in the sometimes what happen, sometimes this problem goes to the opposite side of the brain and involve that part also. But you have to keep in mind that is the similar functioning part, not the whole brain. The similar functioning part of the other side is involved. Sometimes it may so happen that it may start on a particular area. It has start on a local function loss. There is a what when there is a in a seizure, there is a function loss. So there is a local function loss, and there is a seizure. But it is with time it has progressed to encompass the, either it's the related areas, either the associated or nearby areas of brain, and which is called Jacksonian march. And in some cases it may so happen it will go to the other side of the brain, and it also creates a problem on that side also. And in these cases sometime there is a obtundation, that the awareness is slightly impaired. I'll go to it, come to it. So we have understood there is a seizure types are there. So focal onset, generalized onset, and unknown onset. When the seizure types are there, when there is unknown onset, because we don't know from the seizure types, when we try to classify on the basis of seizure type, when we have not enough information that which type of seizure it is. So there is we do and do on the basis of seizure types. So there is so like that you can have only one seizure. So obviously we cannot understood that there is we understood there is a seizure. It is not a seizure mimickers, it is seizure, definitely a seizure. But we don't know what type of seizure is. There is an unknown type. There is some epilepsy types also. Epilepsy type is what, that focal, some cases only focal seizures are happening, only generalized seizures are happening. But in sometimes there is combined focal and generalized, which I have already explained, that you start from the focal seizure but it becomes generalized. Or in some seizure cases, in some epilepsy cases, what happens, there may be 2-3 episodes of epilepsy, each having different onset. Mind it, the seizure types is basically defined onset. After the onset, seizure can be generalized, can be anything, but it depends on type of onset. Why onset is so important? Because when we are typifying or classifying the any disorder, we try to try to find the underlying cause. So if what we try to find out by the onset, what is the cause, the which area of the brain is causing that problem. So the onset is very much important while we are assessing the seizure types. And third level of diagnosis is epilepsy syndrome. In epilepsy syndrome, we need to have proper, the clinician has have detailed evaluation. Especially it can be analyzed from genetic syndromes also. Because epilepsy syndromes, a lot of time it is genetic. But we also know that there is some etiological classifications also, the structural, genetic, infectious, metabolic, immunological, unknown, lot of etiologies are there. I don't think it is the ideal place for going into details of each of the etiologies. And there is some comorbidities also is there. Comorbidities like psychological comorbidities, learning issues, those or comorbidities are commonly present in cases of seizure.
that's why the we come to know about the other issues. We have already explained these two slides. Going to the third slide, which is classification. What a classification is. So focal onset, it can be aware, it can be impaired awareness, which I already said that when the focal onset, but it is go to the generalization. So there is sometime impaired awareness is there. So it can be motor onset, it can be non-motor onset. Some motor onset like what is called simple partial seizure, and which was previously called simple partial seizure, or non-motor onset, which is can have some fear or anxiety, even the laugh. Either person can laugh out. It is called gelastic epilepsy. It is have focal onset non-motor seizure, that people are laughing out of the seizure. So like anxiety, which is the topic of the day. Rarely anxiety can also be a secondary to seizure also, but it is very rare. We should not think first that it is secondary to seizure. We should think other things first. So focal to bilateral tonic clonic, it is can also happen, which he already told. And no generalized onset is there. So motor and tonic clonic, or other motor type of disorder, or non-motor disorder, but generalized non-motor disorder is absent seizure. Now unknown onset we have already told. So this is the in detail of that. What is the motor onset? I think these terms are, I think it will be difficult for you. If you have any questions and queries, we can go into details of these terms later. Just write on this thing, the chat box, if you want some more discussion on this thing. But I think this is beyond this kind of presentation. I will say I will show this picture now. For this, first we have to keep in mind the seizure is a clinical diagnosis. Seizure is a clinical diagnosis, and lot of cases in between seizure, when the seizure person is not in seizure, if you do a EEG can become normal. And the opposite may also happen, that in case of the person who is not having any seizure, it is having seizure mimickers, but you do a EEG, there is some kind of, in some portion of cases, in fact 27%, or if 27 to 42% of cases, it may have, especially this kind of autism or ADHD, this kind of neurodevelopmental disorder children, with the neurodevelopmental disorder children, we can have EEG abnormality, but it is not non-specific EEG abnormality. It is not directing the diagnosis to seizure. We cannot say that EEG is disturbed, so there is some interictal changes of EEG, and that's why the episodes what we are seeing is a seizure. We cannot say that. Seizure is basically a clinical diagnosis, and it is sometimes very difficult to diagnose. That's why what is the hallmark of clinical diagnosis, the gold standard of diagnosis is a video EEG. What is a video EEG? Video EEG, we all know probably, the person is under video camera, and it is EEG is simultaneously checked for a whole. It can be 4 hour, it can be whole day, it can be 48 hours. It depends on the how the commonest occurrence of EEG. I mean, if the EEG happens once in 7 days, so there is, or one in 1 month, there is no point in doing a video EEG. But the most chance we cannot get a seizure when doing a video. Uh, uh, Now, if it is happening every day, it is happening multiple times a day, then it's ideal to do a video EEG, because we are more chance of getting a EEG abnormality during the day video. What kind of, this is a absent seizure. I'll just show, just see. See that the abnormality just started. This is the abnormality. He has lost the contact with the surroundings, and this, but now this is becoming normal. See, this is, the EEG is becoming normal. EEG has become normal. So you see there is some problem. Even if the G just lost contact for some time. So this is absence seizure.
absence seizure can happen multiple times a day. Absence seizure is one question I was seeing on the basis of absence seizure as a 6 years old or something like that. In childhood absences is typically the generalized non-motor seizure. The typically it has benign course. It is basically self-limiting course. After 12 years, it generally goes off. It generally doesn't have any long-term effect on cognition or intelligence. There is some there is no generally long term effect. So স্যার ওই কোশ্চেনটা কি আমি পড়বো একবার? হ্যাঁ, পড়ুন পড়ুন পড়ুন। স্যার আমাকে একটু টাইম দিন, আমার নেটের অবস্থা যা খারাপ। আর স্যার আমাদের যে কোশ্চেন গুলো আসা শুরু করেছে ওগুলো কি একটু নেব? হ্যাঁ, নিতে আমাদের পারেন। আমি শেষ করে নিই একটু, নাহলে আমি ওই ওকে শেষ ওকে, করতে পারবো না আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। আমি খালি এই কোশ্চেনটা একটু নিয়ে নিই, হ্যাঁ। যেটা অলরেডি আমাদের এসেছিল। হ্যাঁ, I would like to know about absent seizure, its consequences and treatment. The patient is a 7 years old boy. He is under valproate 200 since last 4.5 years. EEG, CT scan and MRI showed no anomaly. He faces absent seizures once in a while. Should his valproate be continued? He is developing behavioral issues, maybe as a side effect. Other milestone, more or less at par. This is the question. No, the point is there is see, there is lot of because this is a very I must say that this is multifaceted answer can be. First is one level of level is generally which the absence seizure, childhood absence that starts from 2 to 12 years. Its childhood onset start from 2 to 12 years. If it starts from 8 to 12 years, then there is a query that is the childhood absence or adolescence or adolescent onset absence. But if the infantile absence or childhood absence is there, then generally the course and prognosis is good, is generally benign, and it is good. Generally it doesn't impair the cognition. It generally doesn't impair the result of the day. But we cannot allow the child to have seizure. So we have to give medication, because if you just allow the child to have seizure thinking that it will be it will be cured, it may so happen that the other it can recruit other types of abnormality. I mean, the myoclonic seizure, it can start. It sometimes it's very rare in case of this thing, but it is it is not recommended to not to treat. So you have to treat. And how long you have to treat? It is generally said that child is said seizure free. Child is said seizure free after 10 years of without seizure without with off seizure is stopped, and of that 10 years 5 years is without any anti-epileptic, then we can say the seizure is seizure free. Now the point is, when we stop seizure stop anti-epileptic, it is doubtful. It is saying that either 3 years to 5 years, 3 years to 5 years of seizure free period, then we can stop anti-epileptic. Now we have to think that why, even if after 4.5 years of continuous valproate treatment, he is having still having one or two now and then partial seizure of the absence seizure, we can think of increasing the dose, because the valproate is the drug of choice, or ethosuximide or valproate, or both of the drug of choice. I think the valproate can be given more in this thing. Now the point is the behavioral issues. Behavioral issues may generally not related to seizure per se, in absence seizure per se. It can be sometime due to valproate, but now now they're saying that the cognitive impact of the valproate is less than the what is the
impact of the disorder if the valproate is not given. So we must give valproate. We should give valproate in case of a seizure. It's a diagnosed seizure. We must treat. This is a dictum, and this is a saying right now. Now, as this is the absence type of seizure, it is known to have benign course. So after 12 years, if it is still continued, it is very unlikely to. Then we must think that it is very unlikely to have only childhood absence. Then we can think of some other things. But if it generally, then we can stop the medication after certain age, because it is known to be self-limiting. That's the beauty of knowing the type of the seizure. But generally, we have to assess why after 4.5 years of valproate also we are having one or two seizure episode. Seizure must be completely stopped on. So otherwise we have to increase the dose or change the medication or add a second medication. But seizure must completely stop. And after seizure must completely stop, we have to wait for 3 to 5 years of seizure free period for stoppage of medication. And after stoppage of medication, we have to wait for another 5 years to say that okay, the child is now out of epilepsy, is not epileptic right now. So this is the dictum. And now there is a lot of imitators are there. Epilepsy imitator, we can see, we can show, go into this site, and there is a long list of the epilepsy imitators. If you want to have more insightful knowledge. But I don't think this is, you will not understand what is this thing are the terms are. There is syncope or anoxic seizure, behavioral or psychological or psychiatric disorder. There is some sleep related condition. One is psychiatric disorder, we all know, especially in adolescence, more than above 7 years, there can be some dissociative disorder that can be a seizure mimicker. What is a seizure? What is a seizure imitator? That any behavioral change, any sudden episodic behavioral change, any sudden episodic behavioral change that doesn't accompany with the a cerebral discharge, sudden cerebral discharge, that we can say it is a epilepsy imitator. So there is a syncope, there's a cardiac issue or vascular issue, behavioral issue, or sleep related condition is there, sudden sleep attack, drop attacks, oh, those things are there. Paroxysmal movement disorder, certain tics movement or athletic movement, I was saying that there is a sudden episodic movement. So that is also a paroxysmal change. Migraine associated condition, there is some severe headache or severe aura, migraine. There is some aura is there. Aura means before migraine, we can have some sensation or some visual light. Those things are migrainous aura. This is not a seizure. We can have sensory seizure or non-motor, partial seizure, non-motor focal seizure can be present like that. That is some aura kind of picture is there. But the migraine also can be that kind of mimicker. There is some shudder attack. We can have the benign myoclonus also. Myoclonus means, what is myoclonus? I don't think this is, if you are interested, I will discuss later. But now let me finish it off, because it will be otherwise too long. The benign is replaced by the prognosis. What is the prognosis? Previously, some disorder was called benign. Though then now benign is not, the term is not there. Now they are saying that self-limited disorder or pharmacoresponsive disorder, that then can be treated or controlled with medication. There is a disorder called malignant or catastrophic term. The malignant or catastrophic epilepsy, that was not used right now because of the term is very obnoxious. So the catastrophe is replaced by the developmental or epileptic encephalopathy. Epileptic activity itself contributes to the severe cognitive or behavioral impairment above and beyond that is expected from the underlying pathology, and these can worsen over time. And treatment resistance epilepsy is another term. Now, what is the developmental or epileptic encephalopathy? Now we'll come to this later.
ASD with epilepsy, this is a high association. They're saying that epilepsy occur in 8% of adolescent without intellectual disability, and 21% of adolescent, 21% of ASD with IDD. And in ASD, 15 to 47% can have epilepsy across the different study. Now they're saying the epilepsy and ASD, or epilepsy or any neurodevelopmental disorder per se, like IDD or intellectual deficiency disorder, or the mental retardation, which we previously call, or autism, is associated with epilepsy. It's very commonly. Why? There is some common etiology can be there. That is developmental. Common etiology means there is same gene can be contributing to both epilepsy, ASD, or IDD. So there is some common genetic etiology, or maybe some pathology was there that is common. There is some developmental disorder can be there, that is present before the epilepsy onset, like ASD or IDD was there before, and then the epilepsy comes. There is some cases there is encephalopathic, that epileptic encephalopathy. What that term is called, I have just mentioned that epileptic activity itself contributes to the severe cognitive or behavioral impairment. I mean, there is no, if that means if the epilepsy activity can be stopped, why we call that we need to give treat epilepsy with anti-epileptic, because when it is diagnosed, otherwise we are allowing epilepsy to reign large over in our brain, in our children's brain, to reign large, and have some impact on different impacts, and that is called encephalopathic impact. That epilepsy can go into the encephalopathy, and that encephalopathy can blunt the cognition in future. So in that so that means if the epilepsy is controlled, that change of the cognitive decline, or ASD or IDD, or the intellectual deficit is can be prevented. That's why the utility of the encephalopathic component should be understood. And there is some obviously, that is in some cases there is especially phenobarbital. Now they're saying phenobarbital is an anti-epileptic agent, which is definitely have a cognitive decline effect. So we don't use phenobarbital now generally. But otherwise valproate is slightly neurocognitive deficits is generally there, but they're saying that valproate's benefits of valproate is far more than the negative effect. So we must give that kind of, so but the medication effect can also have some issues in cognition, so that must be there. So I think this is the more important area for you, for the general person, what we'll do in case of a seizure. This is very important. First is, don't panic. uh, do not restrain the movement. Sometimes the severe movements are there. What we do, we just grab and try to stop what is happening, stop that. So you don't do that, because that only increase the chance of self harm, of the the person can be harmed by, if you restrict his automated movement, automatic seizure induced movement too violently. So don't put anything in the mouth during the seizure. During the seizure, there is some tongue bite, there may be some tongue bite, but don't put anything in the mouth. That is more dangerous. That can break that things, and the thing can go into the total mouth and total respiratory channel. That can death, sudden death of the person can be there. So the keep other people out, clear dangerous object around. হ্যাঁ, time the seizure is very important. How long the seizure is happening, we must make a note of that. And we the cushion the head first, cushion the head. I mean, the head must be cushioned, so that the head injury doesn't happen. Now this is very important. After the acute episode of seizure is
over, just roll the person onto his side, because that seizure, what is I'll just mention what is seizure. Seizure is generally 2 to 5 minutes. This stays not more than 2 to 5 minutes generally. It is, if it is less than few seconds, it is in milliseconds, it is called myoclonus. If it is milliseconds to 2 minutes, it is called, spasms. But after 2 minutes to 5 minutes, it is called seizure. But if it is goes more than 5 minutes, you call for medical help. Definitely call for medical help if the seizure goes more than 5 minutes. And otherwise, you stay calm and reassure until the person regain consciousness. Why the person till regain consciousness? Because in some seizure, that seizure can repeat seizure. Before the person regain consciousness, it can again go into a seizure, recurrent seizure. So that is more dangerous, and in that case we must go for medical help and must take the person to a medical facility. Hmm. There is no point in calling a doctor, because at that point calling a doctor will not help anything. But to take the person to the, be calm, this thing, and take the person to the medical facility. And uh, and that we have to, ensure the airway, and ensure the, you can, if the clothings are too tightly fitted on the person, you just lighten the clothings. Those things are important, to, comfort the person, to make the person comfortable, and so the person doesn't hurt himself during this thing. So this is very important, this thing. But if it is goes more than 5 minutes, if it is happening repeatedly, if the person is go into a seizure again before gaining the full consciousness, you don't waste time. Take the person to any medical facility. Now, and there is a question in what I got. A person is over 6 years old, I mean, ASD. It is we finished the seizure, this thing here. Now I'll just mention two. Anxiety part is mainly will be dealt with Bidisha madam. I will just mention put three slide, a case study kind of slide. What we must think to diagnose our what is disorder and management, that will be dealt by madam. I'll just take one case. How will you think to diagnose the case? Now my daughter's aged 6 years. We can see it. We can see this thing. It is written there. It has come to the this thing. So I'm not reading it. Just read. We have received this question on our mail because we asked our parent to submit their question, and we have received this type of question relating anxiety. And the question is that my daughter is 6 years old having ASD. Since last few months, she used to cry suddenly and it happens twice in a day. It occurs during watching TV, taking food, or roaming around. She also hurt herself and began to run aimlessly during this time. Is it due to anxiety or some sensory issue? Please suggest. This is a question asked by one parent. No. Now, to assess this thing, we must go into the way of this kind of behavior or this kind of anxiety is very common in ASD. Hmm. What when we are discussing any of this problem, what the thing we must keep in mind? Is it organic? First thing, we are already understood that there is some rare incidences, some seizure can precipitate like that on anxiety. This is not the first thing in our mind, but there is some back of the mind that this thing generally is there. Now it is temperamental. How the child is depend on the child is anxious generally, or child is very restless generally. So temperamentally, how the child is. If the child having, why this last 2 3 months, is there is having some emotional issues, maybe due to lockdown, maybe not going out with this thing, maybe there is some kind of physical ailment, those kind of is having emotionally child is not fine.
That may be a reason. So what is the, so there is some context we can assess that emotional is fine, but there is some context. I mean, the child is having emotional issues in some context, like in home, or doing during study, or during doing some certain things. What are the context of having that emotionality? So that must be assessed. If it is psychopathology driven, there is we cannot specify any context. If the child is having the pervasive kind of problem, always having, we cannot specify any context why this is happening. So we must think that there is some anxiety disorders or not, there is some psychological disorder or not. Now, the before that, the developmental component comes in cases of children with ASD. What is the typical developmental component? Like, it can be, in small children, obviously that the child can be normatively a 6-year-old, 3-year-old, 6-year-old starting school is generally anxious. There is separation anxiety. So, but this is, you know anxiety generally comes down with development, so the typical typical developmental components of anxiety has to be assessed. Now, the atypical or deviant, like sensory issues, what is the, and now the what is happening now, if there is a child with ASD having certain uncomfortability in him or her. No, but child cannot express properly. So now we must understand how verbal is the child. That child, we in question, how verbal is the child? Is there, is the child is doing certain twice in a day in a particular time of the day? Is there having, can have some ABCs of the understanding of the assessment of the behavior? Well, ABC of the behavior is very important. What is antecedent, what is the behavior, and what is the consequence? I mean, if is the child is throwing tantrum, is this a is it a tantrum behavior? We have to understand that part also. Or there is some there is some kind of, sensory issues. Sensory issues generally happens when there is a particular type of senses involved. Like, if the child is, wearing certain dress material, and but the child is not, tolerating that, then we can see, okay, sensory issues. Child is having, watching TV, large sound, we can think of there is some sensory issues. But starting a sensory issues for 2-3 months, and that is varied, etiologies, right? Sometimes watching TV, sometimes taking food, sometimes roaming around. It is very difficult to find out. We have to assess the child physically, but, in case if you try to say that is a sensory issue involved, we have to pinpoint the sensory issue. A sensory issue is generally developmental. It cannot start for 2-3 months, de novo. So we have to understand what was the child before 2-3 months. Was there anything, a temperamentally problem or developmentally problem? Now, for 2-3 months there is the emotional issue, and this is aggravated, and we are facing problem. What kind of this thing? So we can assess those parts. And ultimately we have to understand, is the learned behavior or not. What is learned behavior? The child has done something once or twice, but child has understood it is it is actually benefiting him or benefiting her to get what he was or she was demanding. So child understood this can be a tool to control the environment. We all want tool to control our environment. So child is no different from that. Child sometimes can do that. Okay, he cannot express, tell his, speech may be difficulty, communication may be difficult than before. So he cannot verbally that much communicative, but he can behaviorally can communicate. So we have to understand through some ABC what the child's behavior is communicating to us. That behavioral communication is very, very important.
child psychiatry special concern is ABC the behavioral equivalence. Behavior equivalence means what? There is some equivalence of behavior for, you know, adult psychiatric issues generally, is defined in case of adults. The symptoms are defined in case of adults, but in case of, in case of children, uh, it is not that much of well defined. So some behavioral experiment equivalences there. Some, you know, child depression is expressed behaviorally in certain way. Child anxiety is expressed behaviorally in certain way. So we have to understand the behavioral equivalence of those disorders. And also what that, now this child, we need to develop a lot of behavioral experiments. Like, if we, there is some this is there, so these are the possibilities. So we do some, put child in certain situations where we can identify one particular reason of the behavior out of the 5 reasons that is possible. So that is called behavioral experiments. So we have tried to experiment with the behavior and put the child in particular behavior, so that one particular response, one particular cause can be separated out from the maybe 3 possibilities. So those are behavioral experiments, and we can identify the behavioral experiments here. This child may not be that much, yeah, but we have to understand this. I think that too much more information is needed on this child. But sensory issues, I feel stereotypies may be there, some emotional issues may be there. Emotional issues may be there. We have to understand the emotional issues first. 2-3 months sudden onset, there is more chance of emotional issues, especially in the lockdown situation. Things are not good for the children. There can be some emotional issues is there. So emotional issues has to be identified, and I think the Pirisha ma'am will take over, and over to her to take over to the next year of anxiety disorder. Thank you. Thank you, sir. Thank you so much, sir. Welcome. আচ্ছা, আমি একটুখানি মাঝখানে ইন্টারাপ্ট করছি। কোশ্চেন কিছু এসছে, কিন্তু আমি কোশ্চেনটা একটু পরে নিচ্ছি, কেন কি একটা ফ্লোতে ডিসকাশনটা চলছে। তো বিদিশা ম্যাম শুরু করুক, ম্যাম ডিসকাশনটা করুক, তারপর আমরা যে কটা কোশ্চেন, most of the question are discussed by sir in the slide sharing, are discussed by him. So যা কিছু আর দু একটা থাকে, after all the sharing we will discuss them. So please be with us. Thank you very much. So over to you, Bidisha ma'am. So requesting you in বাংলা আর ইংলিশ মিলিয়ে যদি একটু প্রেজেন্টেশনটা হয়, আর একদম সিম্পল ইংলিশ, যাতে আমাদের যারা বেঙ্গলি স্পিকিং প্যারেন্ট আছে তাদেরও না মনে হয় যে কিছুই বুঝতে পারলাম না, আবার যারা নন বেঙ্গলি স্পিকিং প্যারেন্টও আছে, they also not feel ke we are out of the bandwagon. So welcome ma'am. Ma'am, can we, Bidisha ma'am, can you hear me? Okay ma'am. Okay. So over to you. ওকে, থ্যাংক ইউ সুমিত্রা দি, প্রথমে আপনাকে এবং ডিএ বিশকে এই সুযোগটা আমাদের করে দেওয়ার জন্য। And I really want to thank you, Dr. Anirban Roy sirke. He explained the seizure disorder in ASD very beautifully, and it is very helpful for me as well to understand the child's behavior to some aspect. And now my topic for discussion is anxiety in adolescents with autism spectrum disorder children. So as sir discussed the anxiety portion in the last few slides, it is quite visible that the child's problem is very, very unique. So as Temple Grandin madam said, no two autistic children are alike. The goal is to observe and find the specific pattern of response each child exhibits. As if you are aware with Temple madam, so she's a spokesperson of autism spectrum disorder, and she herself is diagnosed as autistic, and very later ages she was diagnosed. So as she also experienced the same, no two children or no two individual are same.
So the problem you are having with your child or what we were trying to discuss with you may be not applicable to all of them. It is very specific regarding to the problem and regarding to the solution also. তো যদি আমি বলি যে what are the developmental considerations in ASD? So basically, as you all know, anxiety is a common comorbidity among adolescents with ASD. But the general consensus is that anxiety is not necessarily the sole or the common features of ASD, and anxiety responds better to treatment than core ASD deficit. However, the co-occurrence of anxiety symptoms are common in this population. What I try to mean is anxiety is not the common features or the common marker of autism spectrum. If parents are coming with some problems, so main problem will be difficulty in eye contact, difficulty in maintaining rapport with others, social deficit. Anxiety will be there or may be there, but it is not the sole component of the diagnosis. And in ASD children often lack, we already know that, we often lack verbal skill to communicate concerns. Communication, social communication of the major factor or the major problem I feel that actually our autism children are facing. আরেকটা কোনটা বলুন? ASD may exhibit anxiety through behavioral manifestation like tantrum, crying, clinging, freezing, and physical symptoms like various aches and pains all over the body. So these symptoms may be very common to you all. So it differs in terms of frequency, in terms of intensity. But whenever we are having or we are facing this problem, ভীষণ কাঁদছে, ভীষণ ঘ্যান ঘ্যান করছে, মাকে ছাড়া কোথাও যাচ্ছে না, so these all can be a marker of the behavioral problems in autism spectrum disorder. Furthermore, unlike adults, children, irrespective of co-occurring diagnosis of autism spectrum disorder, are not required to recognize that anxious thoughts or fears are unreasonable or excessive. If we are dealing with autism spectrum, so the most common thing is the level of understanding. So if a child is moving toward the adolescent period, the first thing we try to notice is the understanding capability of the child, comprehension ability of the child. On the basis of that, our therapeutic modulation and formation actually depends the understanding ability of that particular individual. So these are the common anxiety disorders that we notice in children per se, that is with neurotypical children and with some neurodevelopmental disorders children as well. That is GAD, generalized anxiety disorder, specific phobia, separation anxiety disorder, that is explained by Dr. Anirban sir very beautifully. Social phobia, panic disorder, selective mutism, OCD or obsessive compulsive disorder, acute stress disorder, and post-traumatic stress disorder. These are the types, overall types. So why are children vulnerable to anxiety? So if we try to think the anxiety situation holistically, not concerned to autism spectrum for 1 minute, so basically social difficulties can lead to increased anxiety, tendency to engage in black and white or rule-based thinking, more difficulty identifying early cues and triggers for anxiety. So anxiety, that is something very common or innate in ourselves. Mainly we, according to the situation or according to our personality patterns, we either fight or flight or freeze during that anxious situation. The social difficulties can lead to increased anxiety. Suppose I am very socially awkward or I am very socially anxious, so that can lead to social anxiety within my own self. Now the situation will be how I'm engaging with myself and how I am trying to solve this situation. That is my coping skill. আমি প্রচন্ড ঘাবড়ে গিয়ে হয় আমি সোয়েট করে ফেলি, বা আমি প্রচন্ড ঘাবড়ে গিয়ে ডিপ ব্রিথ করে সিচুয়েশনটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করি।
This is the two different explanations. I'm sweating because I'm very anxious, or I am calming my own self by doing some deep breathing techniques or some coping mechanism to solve my anxiety problems, actually determine my whole personality or my behavioral manifestations. Tendency to engage in black and white or rule-based thinking. So suppose a very common thing that I really want to discuss, because in the starting of this particular webinar, we are facing some technical glitch, and Sumitra was very nervous. So she herself admitted that I'm very nervous, I'm being very jolty, and everything is going here and there. That is her anxious pattern, and that is her way of expressing her own anxiety problem. So no two individuals are same. Maybe during this whole webinar, I'm also very anxious in presenting the whole thing. I'm thinking whether I'm communicable or not. আমি সবাইকে বোঝাতে পারছি কিনা. But my way of, or my pattern of anxiety, or the whole situation is completely different from others. So what is black and white? Either it is good or bad. That is extreme in nature. That is 0-1 policy, we say that. And more difficulty identifying early cues. So if I can identify these are my anxiety markers, these are the situation that leads to anxious situations and the anxiety outbreak of my own self, it will be very easier for me to control my own anxiety and tension for that particular situation. So identify the early cues are also very, very important in dealing with anxiety. Now, I was discussing everything on the perspective of as a holistic view, irrespective of any particular disorder. Now, the same thing is also applicable for autism children as well, because they have social difficulties. They have the tendency to think in a particular manner, because shade shifting is somewhat difficult for them. More difficulty in identifying early cues. So these are the markers that we need to know the leading or the vulnerable factors for anxiety. So was anxiety ever part of the definition of autism? Earlier it was in 1943 by Kanner and 1980 in DSM-3, but later on in DSM-4 and 5, anxiety is not essential for ASD diagnosis. So these are some studies that I gathered confirm this observation. The anxiety is highly prevalent in children and adolescents with autism spectrum disorder, in particular without intellectual disability. And parent-rated anxiety symptoms in children with autism spectrum disorder was 43%, with higher levels of anxiety. So some of the markers that, according to that study, that revealed better functional language, that is communication skill, IQ above 70. The normal IQ range starts from 90. 70 indicates borderline category. Still, IQ above 70 and higher level of repetitive behaviors. And 40% of children with ASD met criteria for that anxiety disorder. 84% children with autism spectrum disorder had impairing symptoms of anxiety. So these are the findings of that particular study. So what are some common interfering symptoms of anxiety in autism spectrum disorder? I guess these are all very familiar to all of us to some extent. That is sleeping difficulty, excessive need for reassurance, avoidance of activities, clinginess, fearfulness, inattention, may in fact be misclassified as ADHD inattentive type. So if I'm saying inattention, that necessarily doesn't mean that is responding to anxiety per se. It can incorporate in any other factors that is regarding ADHD. Inconsolable tantrums, acting out behaviors, increased withdrawal, irritability, repetitive behavior, intensity of restricted interest, physical symptoms like various stomach aches and sweating or tension or racing heart. And to be very clear, these may be some prototypes of problem, but there are, as we know,
numerous number of problems we generally face every day, and problems are changing. একদিন যদি একটা বাচ্চা ভীষণ কাঁদে, যদি সেটাকে আমরা কোনোভাবে বুঝে সেটাকে আমরা ট্রিট করার চেষ্টাও করি, যেটা যদি এক সপ্তাহ বাদে বা 2 সপ্তাহ বাদে আবার চেঞ্জ হতে পারে ইন সাম ডিফিকাল্ট অর আদার বিহেভিয়ার। তো নর্মালি উই ডিল উইথ দ্য সিমটোমেটিক্যালি, সিমটম অনুযায়ী যে সমস্যাগুলো আমরা ফেস করছি সেইগুলোকে আমরা ট্রিট করার চেষ্টা করি সেশন। So what are the characteristics of anxiety disorders in adolescent? Behavioral, cognitive, physiological arousal, social, emotional regulation and coping, and functional limitations. So how to promote awareness of stress in our children? So these are mainly the intervention part. কিভাবে আমরা therapeutic intervention দিয়ে বাচ্চাদের অ্যাংজাইটি লেভেলটাকে নর্মালাইজ বা মিনিমাইজ করার চেষ্টা করি। এখন সেই ইন্টারভেনশন পার্টটা নিয়ে আমরা বলতে পারি। So now we'll discuss with the intervention part of dealing with anxiety of one individual. First, help to educate your child to identify stress signals that are experienced in his or her body, thought, and action. So this is somehow little difficult because the child has to have that cognition level, understanding level, and relatable to you. So education in terms of stress signals. Suppose যদি একটা বাচ্চা when he is extremely hungry, he starts shouting. তো stress signalটা আমরা কি বুঝলাম যে the child is maybe hungry. তো যদি stress signalটা as a parent আমি বুঝতে পারি, আমি চাইবো আমার বাচ্চা সেটা রিয়েলাইজ করে as you are hungry, that's why you are screaming. Screaming is your form of communication, but that is not age appropriate, that is maladaptive. You have to give some clue. Like কোনো যদি ধরুন nonverbal kid হয়, তো we normally generally say some markers, some gesture like ah. That is an indication the child is hungry. যদি বাচ্চারা ভার্বাল হয়, সিম্পল মা আই এম হাংরি। এই স্ট্রেস সিগন্যালটা যখনই বাচ্চা কমিউনিকেট করতে পারলো তার ইমিডিয়েট কেয়ার গিভারকে, অবভিয়াসলি বিহেভিয়ার প্রবলেম গুলো আর হলো না। To some extent we can arrest those problems and we able to help the child to educate them the proper signal, the proper term of having anxiety symptoms or how to deal with it. Help your child to identify signs of stress that he or she might eliciting. Example of stress spikes, body signal, increased breathing, tense muscle, heart rate. Thought signal, like if the child is verbal and high functioning autism, then the thought signal, I hate you, I can't do it, I give up. These are all the thought signals that he is having. We can educate him by this therapeutic module. And some behavioral signals, avoiding, threatening, hitting, threatening, running, withdrawing, yelling, crying. So to be very frank, behavioral signals are the commonest form যেটা দিয়ে আমরা বুঝি there is some problem. It can be due to anxiety problem, it can be due to physical problem, it can be innumerable problems. So you have to study as a parent or as a therapist or as a caregiver, you have to study the behavioral science so that you can teach your child how to go about it or how to able to promote your stress in a more adaptive way. Okay, same thing, teach your child in that moment stress coping techniques. We generally discuss in our therapeutic formulation what are the stress coping techniques. You can use some signals, gesturing, that's some efforts to reduce stress for that adolescent. So help your child develop stress reduction skills. So whenever we are dealing with anxiety disorder per se, so we have various toolbox. So one toolbox can be relaxation toolbox, physical toolbox, emotional toolbox. And what are these toolbox? Each toolbox consists of
various stress reduction skills, how to deal with your skill, how to manage or cope with your stress, that actually helps children to face his or her anxiety and deal with it. So promote healthy habits, that is one of the commonest form to deal with your stress, anxiety. Some exercise, periodic relaxation, getting enough sleep, socialization mode, develop a routine, keep up with your homework. These are some healthy habits. For example, our child is showing some clue regarding some anxious moments. If as a parent or as a therapist, I can identify the clue, so I can divert my child to some adaptive formation so he or she can avoid that anxious situation for some time. So a common example meaning I faced this particular problem during my therapy session. In the last week, there is one child diagnosed with ASD, but high functioning autism. So she is very communicating through her own word and through nonverbal gesture also. So she was playing through the therapy room, she was talking, she was communicating. So suddenly the child was not able to see a particular picture that is in my room, and there are one chart, animal and birds. So I just tried to help that child. I picked her up and say, "Bolo konta dekhte paccho na?" And she suddenly started crying furiously. And I was not sure what happened. I asked her repeatedly, "Why are you crying? You to know me. You already come here. You understand all this thing. What happened?" She didn't respond at all. So I asked her parents, this happened. And as you have also seen this, can you just tell me what happened so that I can understand or treat the child better? So parents said like she has some sensory issues. Parents are working on it, but as they are not very severe, they didn't normally skip that information to the therapist. So when I picked the child up, that is a sensory issue. She doesn't like to be touched by strangers. I didn't know this clue. So if the child felt anxious at this point of time, and I as a therapist doesn't have that clue, obviously the child will have some time or take some time to console herself. So if now I got this clue, okay, the child has some sensory issues specifically in touch, so I'll be aware or I'll be more focused from the next session so that this situation doesn't occur at all. So promote healthy habits also mean if I know the markers or the stress situations for the child, it will actually help me or help the caregiver and the parent to maintain a positive rapport with the child throughout the session. So if you know what are the situation that is leading to anxiety, please try to make a note of it, formulate a chart, so you can pass on the same information to your doctor and to your therapist as well. Discuss the development of specific stress producing activities that the child may engage in with the belief that they reduce stress, but actually can promote it, as I discussed, avoiding behaviors or overthinking. So these are all to be, it's required to maintain a chart or maintain the particular markers of that situation. And create a plan with your child to reverse the stress promoting actions. So I'll give another example. So there is one child, 6 years old. He was having therapy for almost 3 years, multifaceted therapy. Now the main problem is whenever the child is going outside, the tendency is he's taking food from other tables from other individuals. It is a very socially awkward situation for the parents. So now we are dealing with this problem. This is not anxiety per se, but if this is a problem behavior,
So we developed a plan that is called rehearsal training. So I suggested, like, in your own house, you make two tables. One table will have his favorite food. Normally you order when you go to or you visit to any restaurants. And in the another table, you put another family member, maybe father, grandparents, or any other family members in another table with the same amount of food. Now, the rehearsal training is the child will have or know all the steps. What are the table etiquettes? Why he should eat from his own table? Why he shouldn't get up? Why he shouldn't take food from his father's plate? So that's a different two tables. So this rehearsal training or technique is a plan that we work on with this child to develop his problem behavior in a more adaptive pattern. And trust me, it actually had positive effect. Now this COVID situation, of course, it didn't happen. It happened some months back, last year maybe, November, December. After, through the rehearsal training at home and the therapeutic guidelines, more or less 3-4 months time, the child was able to control his urge or impulse from taking food from another table. So it's a start. We are working on it now. It is difficult to administer in a social situation, but the rehearsal training that I'm focusing on is actually helpful to make a plan how to deal with anxious situation and problem behavior as well. The same thing, recognition of stress spikes, introduction of child relaxation technique, child to use calming self-talk, and child to take effective action. Now, there is an example of a structured approach to staying calm in a situation. If you can appreciate the picture, the first question is what I'm stressed or angry or nervous about. So there is one picture. You deal with the whole thing with your child. So you will ask him, if you are stressed, can you identify yourself? So if how stressed or angry or nervous you are, so not at all, a little, somewhat, a lot. And like this, you have to mark. Calm down my body with slow breathing, muscle relaxation. So this whole thing will be administered by parent. The child will imitate it. So deep breathing is like 5 counts. You have to inhale and exhale. So this whole thing in a proper manner, this is very, very superficial. This whole thing will be taught by the therapist to the parent first, and parent from the parent, the child will be imitate the whole thing. Now use self-talk, calming own self. It's okay, I can handle them. I'm going to try to relax, or I'm not going to let it get out of me. So this self-talk actually is self-soothing to some extent, but whenever, if it is very loud, so I normally ask parents, you please engage in that self-talk also, so that it will not feel awkward. So if the child is said, it's okay, I can handle it, the parents can reply, yes, you can, absolutely you can. You are a very good boy, you are a very big girl, you can handle this. So this is self-comforting, as well as it is sanctioned from the parents as well. So it will motivate the child to continue this positive behavior and take some action to solve the problem. How you are going to solve this problem, or how you are going to manage this problem, we will discuss in the therapeutic sessions. So psychosocial interventions commonly used for adolescent anxiety disorders in autism spectrum is CBT, social story, social skill training, and school consultation. Now, as CBT is mentioned, as we can know that cognitive behavior therapy is commonly used with autism spectrum disorder, as you all know. But when we inculcate cognition, that means the child has to have that cognition level to understand your thinking process, his own feeling, his own behavior in a verbatim manner. So CBT is highly skilled. There are some techniques that is used with ASD children as well, but the child has to have, as we are dealing with adolescents,
The child has to have at least high functioning autism or Asperger or above average or average intelligence. So it is not, it is discussed in some webinar CBT is used with ASD. It will have a lot of things to take care before administering CBT. বিদিশা Social ম্যাম, আমি story. একটু ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে আমি বাংলাতেই বলছি। আমাদের ওয়েবিনারে বা লাইভে অনেক কিছুই বলা হয়, সিগারেটের প্যাকেটের গায়ে যেরকম বিধিবদ্ধ সতর্কীকরণ থাকে সেটা আমি বলে দিয়েছি। সেটা হচ্ছে ওয়েবিনার একটা জেনারেল পয়েন্ট অফ ভিউ থেকে করা হয়, আমরা কারো মুখ দেখতে পাচ্ছি না। ওয়ার্কশপে তাও প্যারেন্টদের মুখ দেখা যায়, এখানে আমরা কাউকেই দেখতে পাচ্ছি না, সামনের মানুষের এক্সপ্রেশন গুলোও পড়তে পারছি না। তাই ধরে নিতে হচ্ছে যে যা বলা হচ্ছে আপনারা বুঝতে পারছেন, সেই প্রিজাম্পশন, অনেকটা প্রিজাম্পশন করে নিয়ে প্রেজেন্টেশন গুলো করা হচ্ছে। তাই কোনো ডাউট থাকলে অলওয়েজ ওয়েলকামিং ইয়োর ডাউট, মেল করবেন, কন্ট্যাক্ট করবেন। এই জন্য এখানে মাঝখানে একটু ইন্টারাপ্ট করে কথাগুলো বলে নিলাম, কেন সবকিছু এতগুলো স্লাইড শেয়ার হচ্ছে বা আরো হবে, সবকিছু সবার জন্য প্রযোজ্য নয়। সরি ম্যাম, মাঝখানে ইন্টারাপ্ট করলাম, প্লিজ কন্টিনিউ। না না, থ্যাংক ইউ সুমিত্রা দি, ভেরি ভেরি ভ্যালিড আমার মনে হয় সাজেশন। অবশ্যই দেখুন, আমরা আমাদের পার্টিকুলার ফিল্ডে কিন্তু কিছুটা লেভেল অফ এক্সপার্টিস গেইন করেছি। তো আমরা খুব সহজভাবে যেটা এক্সপ্লেন করতে পারি, বা অনির্বাণ স্যার যেমন খুব সহজভাবে এক্সপ্লেন করতে পারে, সেটা হয়তো সাধারণ মানুষের জন্য বোঝাটা একটু ডিফিকাল্ট হতে পারে। তো এটা একটা জেনারেল অ্যাওয়ারনেস যেটা আমরা করার চেষ্টা করছি, যে অ্যাংজাইটি অটিজম বাচ্চাদের মধ্যে হয় কিনা, হলে কিভাবে হয়, কিভাবে সেটাকে আমরা সমাধান করতে পারি ইন আ ভেরি ভেরি জেনারেল টার্ম। And trust me when I'm saying this, যখন আমরাও থিওরিটিক্যালি কিছু পড়েছি এবং আমরা যখন সেটা প্র্যাকটিক্যালি ইমপ্লাই করতে গেছি, আমি অ্যাজ মাই ওন সেলফ অলসো আমি এটা ফিল করেছি ইটস ভেরি ডিফিকাল্ট। কারণ থিওরি একরকম ভাবে বলে, এবং প্র্যাকটিক্যালি আমরা যখন প্যারেন্টস এর সাথে ডিল করছি, when we are dealing with actual human, actual individual, তখন কিন্তু সবসময় আমরা বইটা যেভাবে পড়েছি সেভাবে ফলো করতে পারি না। এটা আমাদের মডিফিকেশন লাগে, পারি না মানে এরকম না যে আমরা নতুন কিছু করে ফেলা নিজের থেকে, সেরকম নয়, মানে মডিফিকেশন লাগে। তেমনি কোনো একটা পার্টিকুলার প্রবলেম আপনি বললেন যে বলুন তো কি করি, ভীষণ ডিফিকাল্ট। মানে এখন যদি আমাদের সাধারণ জ্বরও হয়, তাহলেও ডাক্তার 100টা প্রশ্ন করবে তার পেছনে। এগুলো কিন্তু কিছুটা তাই, মানে এখানে একটা আপনি 5 লাইনে একটা কোয়ারি লেখার পর আমার মনে হচ্ছে আচ্ছা এটা কি তাহলে করেছিল, তার মানে এটা কি তার হয়, এই এত কিছু ডিসকাশন হয়তো এই ওয়েবিনারে আমরা পুরোপুরি আপনাদের জাস্টিফিকেশন দিতে পারছি না, এন্ড উই আর রিয়েলি সরি ফর দ্যাট। আমাদের টাইমের একটা ব্যাপারও থাকে, কিন্তু আমরা একটা ওভারঅল আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। যেমন অনির্বাণ স্যারও বললেন নর্মাল একটা ওভারঅল সিজার ডিসঅর্ডার নিয়ে, সেটা কি বা অটিজম বাচ্চাদের সাথে কিভাবে সেটা হতে পারে, কি কি মার্কার চেক করব। এরপর কিন্তু আপনাদের ইন্ডিভিজুয়ালি আমাদের কাছে পৌঁছতে হবে, বা কোনো প্রফেশনালদের কাছে যেতে হবে পার্টিকুলার প্রবলেম সলভ করার জন্য। So whatever we are discussing here is the general pro forma, and we are trying our level best to reach out as many as possible so that you can also relate, oh this is actually something that is happening with me as well. So the therapeutic module that we are discussing, like CBT, social skills and everything, that is extremely individualistic. Whenever we are implying CBT for anxiety disorders, not autism per se, that is very very individualistic, unique in nature. একজনের কেস ফর্মুলেশন বা সাইকোপ্যাথোলজি ফর্মুলেশন যেভাবে হচ্ছে, তার উপর সিবিটি যেভাবে প্রয়োগ করছি, অন্যজনের কিন্তু মোটামুটি কমন সিমটমস থাকলেও এক নাই হতে পারে। So it doesn't mean just a webinar discuss CBT in ASD meaning it is applicable. It will be applicable, but তার পেছনেও অনেক কিছু আমাদের জিজ্ঞাসা করতে হয়। So CBT, we discuss CBT in autism spectrum. We discuss social stories. Social stories, as we all know, it's commonly used. Now the social stories are using for COVID-19 also for autism spectrum disorders, hand washing, mask wearing. এগুলো সবকিছুই we are discussing with social stories. Social skill training, very 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 important. Social skill training meaning developing the socialization and expressive communication of that particular individual with ASD. And of course, as we are dealing with
adolescent, school consultation also required. So what will be the strategies for parents? Praise brave behavior, praise positive behavior of your child. Positive behavior meaning anything and everything. My child can open and shut this box for one day. I appreciate this behavior. Then suddenly I stop. So the conditioning or the positive reinforcement will not be applicable or may not be applicable for my child. আজকে যদি আমার বাচ্চাটা একটা কাজ খুব ভালোভাবে করে এবং আমি অ্যাপ্রিশিয়েট করলাম, you have to continue this behavior throughout the week, throughout the month, so that it will be a learned behavior for that particular child. Acknowledge the worry one time. ভীষণ ইম্পর্টেন্ট। হঠাৎ করে চিৎকার করা শুরু করলো বাচ্চা, some child is crying all of a sudden, and parents are anxious. First, parents are getting anxious at first, and they have panicked, and they stated like, তুই সবসময় বাইরে বেরোলেই চিৎকার করিস, তুই সবসময় বাইরে বেরোলেই এরকম ভ্যান ভ্যান করিস, আর তোকে নিয়ে কখনো বেরোবো না। Don't do that. Please acknowledge your child's emotion, child's worry one time. Mane, it's okay. I know you'll be anxious when you'll be visiting any doctor's room. It's okay. I'm there with you. No problem. So you acknowledge the emotion of your child so that the child will also understand my parents are validating my emotions or feelings. একটা বাচ্চা ফিল করছে, আমি সেটাকে পুরোটাই নাকচ করে দিলাম আর বললাম যে তুই সেটা সবসময় করিস, তাহলে সেটা বাচ্চাটার মনের উপরেও একটা চাপ পড়ে যে এবার অ্যাংজাইটি তো হচ্ছে, এটা তো আমি যেমন বললাম we cannot control it. I am feeling anxious. আমাকে যত কিছুই বলা হোক না কেন, কিছু particular certain time or initiation time I'll not be able to control my own self throughout. তারপরে আস্তে আস্তে সিচুয়েশনটাকে কিন্তু ম্যানেজ হয়ে যায়। Very commonly, I hope Dr. Anirban Roy sir will agree with me. যখনই একটা বাচ্চা রুমে ঢোকে, when a child enters, he or she will start screaming, crying. During the due course of the therapy session or the consultation period, the child will understand, okay, this is a favorable room for me. Nothing will happen with me. My parents are also here with me, so no problem. Give your child that time also to control his own self. Notion of planned ignoring, modeling brave behavior and self-talk, allow and encourage mistakes and schedule worry time. So these are, to sum up the whole thing, what are the anxiety symptoms in autism spectrum disorders, how to go about it, what are the techniques that can be used by the parents. And this whole thing is very, very professional and this is very therapeutic in nature. So you have to have your session with your therapist, with some professional, with some clinical psychologists or rehabilitation psychologists who are dealing with child and adolescents for many years, proper license, and of course to some particular psychiatrist if you need pharmacological intervention, as Dr. Anirban Roy said. অনেক কিছু মার্কার আমাদের দেখতে হয়, then we come to that conclusion. So thank you so much for your patience in hearing, and I hope I'm able to reach out. কিছুটা বোঝা গেছে, চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ারিংটা আমরা অফ করে দেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের না অনেকগুলো কোশ্চেন আছে, আমি আলোচনা শুনে যেটা বুঝেছি এই কোশ্চেন গুলো আমি একটু পড়ি, নাহলে হয়তো যারা এতক্ষণ ধৈর্য ধরে শুনলো তারা হয়তো ভাবছে যে আমি কোশ্চেন গুলো অ্যাভয়েড করছি, কিন্তু মনে হয় না এই পরিসরে এই কোশ্চেন গুলোর আনসার দেওয়া সম্ভব। মানে এটা একটা 1-to-1 ডিসকাশন দরকার। আমি একটা কোশ্চেন নিয়ে একটু পড়ছি, আপনারা দুজনেই রয়েছেন। জয়শ্রী কুন্ডু লিখছেন, মাই ডটার ইজ অন স্পেকট্রাম and with epileptic encephalopathy. Take valproate, Lefpil and Lamitor .25. She has head drop symptom. Now her age 8+. Now we cannot observe the head drop since 2 years. We don't understand it happens or not,
but EEG is not okay. Is it possible to be okay EEG? না, এর তো একটা ইনফ্যান্টাইল স্প্যাজম আছে। Infantile spasm is definitely not a good disorder. I mean, it is actually a epileptic syndrome. Infantile spasm syndrome এর জন্য এই এটা যে ল্যামিটর দেওয়া হয়েছে এটা infantile spasm এ দেওয়া হয়। তো এটা প্রয়োজনে আমাদের যিনি ডাক্তার আছেন ওনার সঙ্গে কথা বলতে হবে। সেটা হলে আচ্ছা অনেক আচ্ছা সময় মানে যদি ইইজি সেটা দেখুন, সেটা তো না অ্যাসেসমেন্ট করলে বোঝা যাবে না যে কি হচ্ছে। হ্যাঁ, তো বেসিক্যালি একটা অনেক সময় মানে ইজি করে যদি ইজি আমি বুঝলাম না মানে উনি কি বলতে চাইছেন আমি ক্লিয়ার হলো না। উনি যেহেতু মানে বাঙালি বলে আমি বাংলায় বলছি মানে ইট ইজ পসিবল টু ওকে ইজি মানে মানে এই মুহূর্তে ইজিতে ঠিক নয়, তো ইজিতে ঠিক হওয়ায় মানে ইজি টার্গেট তো আমাদের সবসময় যে পেশেন্টের সিজার হবে না এবং তার ইজি ঠিকঠাক থাকবে, সেটার পরে আমরা বন্ধ করতে আমার পারবো। মনে হয় ইটস বেটার জয়শ্রী ম্যাডাম, অবশ্য আমি জানি না এখন কোথায় কি ডক্টর বসছে, কিন্তু ইটস বেটার হ্যাঁ হ্যাঁ, জয়শ্রী কেন ম্যাডাম বলছেন? বসছে তো, হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি একটু দেখিয়ে নিন, কেন যিনি এরকম দু ডাক্তার আছেন। একটা কোশ্চেন যেমন মৌসুমী রয় ম্যাডামের কোশ্চেনটা, এটা দুজনকেই করছি, মৌসুমী রয় ম্যাডাম জিজ্ঞেস করছেন। আচ্ছা এখন আমি যা কোশ্চেন করছি এটা মেইনলি আমাদের যারা বেঙ্গলি স্পিকিং প্যারেন্টরা করেছেন, সো আমি বাংলাতে কন্টিনিউ করছি, কারণ যারা লাইভে নন বেঙ্গল, আই অ্যাপোলোজাইজ, যারা আছেন নন বেঙ্গলি স্পিকিং প্যারেন্ট, প্লিজ বি উইথ আস, আমি এখন বাংলাতে কন্টিনিউ করব। মৌসুমী রায় বলছেন, আমার ছেলে 10.5 ইয়ার্স, এএসডি অ্যাসপারজার সিনড্রোম, এডিএইচডি, ওর প্রচুর বিহেভিয়ারাল প্রবলেম আছে, যেটা গত 1.5 বছর ধরে বেশি, সেটা গত 1.5 বছর ধরে যেটা বেশি হচ্ছে সেটা হচ্ছে ও দু কানে খুব জোরে জোরে মারে, এরকম এরকম করে জোরে জোরে মারে। ও রাইট ইয়ারের পেরিকন্ড্রিয়াটিস হয়ে গেছে, ও এর মধ্যে প্রচুর অ্যাংজাইটিও আছে, ওর ইজি রিপোর্টে সিজার ডিসঅর্ডার দেখাচ্ছে, কিন্তু কোনো দিন কনভালশন হয়নি, এটা কি কোনো ভয়ের? মানে আমি একটা প্রথমে বলি ব্যাপারটা যদি দেখুন মানে এই এই যে এক্ষুনি আপনারা বলছিলেন না, আমি তখন মিউট করা ছিল বলে আমি সবাই মিলে কথা বলে কিছু সময় হয় না বলে বললাম না। এই ওয়েবিনার, এই সায়েন্টিফিক ডিসকাশন আর ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট যেটা প্রফেশনাল ডিসকাশনের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এটা ওই সায়েন্স আর আর্টস এর মধ্যে পার্থক্য। যেরকম মানে কিরকম হয়, যখন আমরা ওয়েবিনার করি না তখন আমরা সায়েন্টিফিক্যালি ডিল করি, মানে উই রিডিউস ইট টু এপিলেপসি, উই রিডিউস ইট টু অ্যাংজাইটি, উই রিডিউস ইট টু অটিজম, এরকম ভাবে উই রিডিউস, দিস ইজ আ রিডাকশনিস্টিক অ্যাপ্রোচ। যদি আমি রিডাকশনিস্টিক অ্যাপ্রোচ না করি দেন there cannot be any থিওরি যদি কোনো কিছু করতে করতে বলতে হয় তাহলে সেখানে একটা রিডাকশন করতেই হবে আমাদের, মানে আমি সমস্ত কিছু অ্যাকসেপ্ট করে সেটা কি করতে পারবো না। যদি আমি হোলিস্টিক্যালি হ্যান্ডেল করতে চাই, যেখানে আমি ফর্মুলেশন নিয়ে হ্যান্ডেল করি, সেখানে কিন্তু তখন আমাদের কিন্তু মানে আমাদের তখন আর্টস এর যেটা আমরা আর্টস হ্যান্ডেল করি যে ফর্মুলেশন একটাকেই আমরা ডিটেলিং মানে তার বিভিন্ন মানে বিভিন্ন লেয়ার্স, বিভিন্ন অ্যাঙ্গেল দেখে আমরা দেখছি, সেটা আমরা যখন আমরা দেখি তখন আমরা মানে মানে ইন্টারাক্ট 1:1 ইন্টারাকশন যখন আমরা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট সেখানে আমরা বলি। হ্যাঁ, এইটা আমরা চেষ্টা করি। এবার যেটা ব্যাপার, এটা আমরা এখানে এই লেয়ার ইন্টারাকশন এখানে এতগুলো ফ্যাক্টর কাজ করে না, মানে এতগুলো ফ্যাক্টর কাজ করে এই যে মানে একটা কেসকে হ্যান্ডেল করার সময়, সেটার মানে এতগুলো প্যারামিটার নিয়ে আমাদের ডিল করতে হয় মানে অনলাইন ইন্টারাকশনের কনসালটেশনের মধ্যে। মানে ইনফ্যাক্ট এটা আমাদের খুব সমস্যা হয়, মানে কি বলুন তো, মানে পেশেন্ট এরকম হয় যে আমি মানে আগে 1.5 মাস পরে পেশেন্টকে কিছু হঠাৎ করে 1.5 মাস পরে যদি ফোন করে বললেন যে দেখুন ডাক্তারবাবু এরকম সমস্যা হচ্ছে, তখন না আমি ভীষণ অস্বস্তিতে পড়ি। মানে আমি প্রথম কথা পেশেন্টের কিছুই বুঝতে পারছি না, কোন পেশেন্ট বলছে, কি হয়েছে না হয়েছে, তার কি প্যাটার্ন ছিল কিছুই বুঝতে পারছি না। আমি মানে মুশকিলটা হচ্ছে এখানে কি হয়, এখানে হচ্ছে মানে যারা পেশেন্ট মানে যারা মানে বাবা মা, তারা একটা নিজস্ব ধারণা করে নেন,
they have formulated something and they are asking the doctor to এখানে এই ফর্মুলেশনটা ঠিক আছে না ভুল আছে। এখানে ডাক্তারের নিজের ফর্মুলেশন করার কোনো সম্ভাবনাই নেই, কারণ ডাক্তার হয়তো পেশেন্টই নেই, দেখতেই পাচ্ছে না কিছু। মানে ডাক্তারকে পেশেন্ট মানে পার্টি যেটা বলছে যে দেখুন এই হয়েছে, এইটা এটা কি কমাবো, ডাক্তার ওই হ্যাঁ বলুন, হ্যাঁ কমান বলা ছাড়া কোনো একটা রাস্তা নেই কিছু। হ্যাঁ, তো মানে কিছু মুশকিলটা করার নেই। এই জিনিসটা হচ্ছে সমস্যা, যে আমরা বরঞ্চ যেটা এই ওয়েবিনার থেকে করতে পারি সেটা হচ্ছে অনেকটা ওই স্পিরিচুয়ালিটির মতো, সায়েন্সের স্পিরিচুয়ালিটির মতো। আমরা আর্টস এর পরে সায়েন্স, মানে সায়েন্স থেকে আমরা আর্টস এ নামতে পারবো না, কিন্তু সায়েন্স থেকে আমরা স্পিরিচুয়ালিটি থেকে যেতে পারবো। মানে একটা একটা বোধ তৈরি করতে পারি আমরা, মানে একটা 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 সেন্স তৈরি করতে পারি, হোয়াট হাউ ইউ ক্যান ডিল উইথ ইট। এইটা বোধহয় ওয়েবিনারের পক্ষে করা সম্ভব, যে একটা পেশেন্টকে, একটা বাচ্চাকে কি করে হ্যান্ডেল করবো, মানে রাদার দেন অ্যাসেসিং দ্য পার্টিকুলার পেশেন্ট, if we try to understand, দেখুন পার্টিকুলার পেশেন্ট ডিল করার জন্য ওয়েবিনার ইজ নট আইডিয়াল পারসন। সেখানে অবশ্যই আমাকে না, একদমই না। ইন্টারাকশনে যেতে হবে, বিকজ সেখানে আর্টস আমরা নামতে পারবো না, কিন্তু আমরা যেটা করতে পারি, আর্টস করাটাকে একটা বোধ তো তৈরি করতে পারবো, একটা একটা স্পিরিচুয়ালিটি আনতে পারবো, যে কি করব আমি, মানে হাউ ইউ ক্যান হ্যান্ডেল এইটা, এই বোধটা যদি তৈরি হয় সেটাও কিন্তু খারাপ না, তাহলে আমাদের পক্ষে হ্যান্ডেল, তাহলে আপনাদের পক্ষে হ্যান্ডেল সুবিধা হবে। আপনারা যে প্রশ্নটা ঠিক। করেছেন, প্রশ্নটা আমাকে আরেকবার বলুন, আরেকবার বললে সুবিধা হবে। হ্যাঁ বলুন, আমি প্রশ্নটা আবার বলুন, প্রশ্নটা আবার আমি বলুন। হারিয়েও ফেললাম মনে। হ্যাঁ স্যার, প্রশ্নটা হচ্ছে যে দিদি আপনার হ্যাঁ, সাউন্ডটা আমাকে শোনা যাচ্ছে? আমাকে হ্যাঁ আমাকে হ্যাঁ শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে, হ্যাঁ। এবার শোনা যাচ্ছে। হ্যাঁ প্রশ্নটা একবার ইজি বলুন। রিপোর্ট, ইজি রিপোর্টে সিজার ডিসঅর্ডার দেখাচ্ছে, কিন্তু কোনোদিন কনভালশন হয়নি, এটা কি এটাতে কোনো ভয়ের? এটা দেখুন কোনটা ভয়, মানে পুরো পুরো যে ইস্যুটা, এটা হুম, যথেষ্ট ডিস্টার্বিং এবং সেটা যথেষ্ট ভয়, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। যে একটা 8-10 বছরের ছেলে, তার সেটা অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার আছে, তার একটা অ্যাগ্রেশন আছে, যেটা কোনো কারণ বোঝা যাচ্ছে না, ইজ হিট সো মাচ, মানে সেলফ ইনজুরিয়াস বিহেভিয়ার, সো মাচ সেলফ ইনজুরিয়াস বিহেভিয়ার, যে তার একটা ইনজুরি হয়ে গেছে, পার্মানেন্ট ইনজুরি, সেটা তো একটা ডেফিনেটলি ভয়। হ্যাঁ, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই যে সেটাকে আমাদের হ্যান্ডেল করতে হবে, কিন্তু মানে আমি যেটা বললাম, 27 to 42% of autistic spectrum disorder বা ADHD but any neurodevelopmental disorder বা as such normal children, normal adults, হ্যাঁ, তাদের মধ্যেও EEG abnormality দেখা যায়। EEG is a clinical diagnosis. EEG is not a, epilepsy is a clinical diagnosis. Epilepsy is not a EEG diagnosis. আমাদের যদি এরম হয় যে হ্যাঁ, যদি আমাদের প্রমাণ করতে হয় যে মানে এই এপিসোডস অফ অ্যাগ্রেশন গুলো মানে এপিলেপটিক অ্যাটাকের জন্য হচ্ছে, তাহলে আমাদের একটা ভিডিও ইজি করতে হবে। সেই ভিডিও ইজি করো, লেট মি টেল ইউ, এটার কিছু আন্ডারস্ট্যান্ডিং ধারণা পাওয়া প্রায় অসম্ভব, না হলে যিনি ডাক্তার তিনি অলরেডি করে ফেলতেন, বিকজ আচ্ছা এখানে যে ইমোশনাল এক্সপ্রেশন গুলো যেগুলো হয়, সেই প্রবলেম গুলো জেনারেলি লিম্বিক সিস্টেমের ইজির অ্যাবনর্মালিটি থেকে হয়। লিম্বিক সিস্টেমের ইজির অ্যাবনর্মালিটি মানে সুপারফিশিয়াল ইজি, মানে মাথার উপরে লিড বসিয়ে যে ইজি গুলো করা হয়, সেগুলো থেকে ধরাটা খুব মুশকিল, মানে মানে বিশেষ করে স্পেশাল কোনো বিষয় ইয়ে না থাকলে ধরাটা খুব মুশকিল। সেক্ষেত্রে ইনডেপথ ইজি করতে হবে, মানে ব্রেনে ইলেকট্রোড বসাতে হবে ডিরেক্টলি ব্রেনের গায়ে। সেটা আমার মনে হয় না মানে ইনভেসিভ ওরকম ডিবিএস টাইপের ইজি করাটা খুব একটা, মানে সেটা সেটা ইজ মোর প্রবলেমেটিক, দ্যাট ইজ মোর প্রবলেমেটিক দ্যান দ্য মানে ডিসঅর্ডার ইটসেলফ। তো সেই জন্য আমার মনে হয় না সেই প্রসেসে কেউ যাবে। সুতরাং এটা আমাদের এখানে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টেই যেতে হবে। যদি আমরা এখানে কি করা হয়, জেনারেলি আমরা কি করা হয় সেটা বলছি, হোয়াট ইজ দ্য নর্মাল ইয়ে অফ, এখানে কি করবেন সেটা, সেটা কিন্তু ট্রিটিং ডক্টর, এবার এই সম্বন্ধে কোনো কথাই বলছি না, কারণ এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এখানে নর্মালি কি করা হয়, যে আমরা নর্মালি এটাকে এপিলেপসি বলে বলা হয় না, we cannot treat as a epileptic disorder, কিন্তু অনেক সময় আমরা এপিসোডিক অ্যাগ্রেশন অর এপিসোডিক বিহেভিয়ারাল চেঞ্জ, এটার জন্য আমরা কিন্তু রেকমেন্ডেড আছে ভ্যালপ্রোড। ইনফ্যাক্ট মোস্ট স্টেবিলাইজার্স আর রেকমেন্ডেড ফর এনি এপিসোডিক বিহেভিয়ারাল চেঞ্জ। তো সেই কারণে আমরা অনেক সময় ভ্যালপ্রোড ইউজ করি, বা সেটা অ্যান্টি এপিলেপটিক কাজ করবে। এবার আপনি বলতে পারেন যে এটা কি ভেবে দিচ্ছে না ইয়ে ভেবে দিচ্ছে,
ভাবতে অনেক কিছুই পারে, কিন্তু যখন আমাদের মেডিকেল টার্মে যদি বললাম বোধের জায়গা থেকে যে আমরা যখন ভাবি, তখন আমরা ভাবি যে হ্যাঁ ইট ক্যান বি আ ব্যাকগ্রাউন্ড সিজার অলসো, ব্যাকগ্রাউন্ড ইজ অলসো। কিন্তু আমরা যখন কিছু লিখবো তখন তো আমাদের আবার এমসিআই আছে, তখন আমাদের আবার মানে ইয়ে আছে, ল এর এই ব্যাপার আছে, সেখানে আমাকে কিছু একটা লজিক্যাল এক্সপ্রেশন দিতে হবে, হ্যাঁ, না হলে আমি লিখতে পারি না। সো আমাকে একটা লজিক্যাল ইয়েতে আনতে হবে যে ইট ইজ নাও approved for the aggression. So we can give valproate, we can give mood stabilizer for that is due to aggression, but not due to epilepsy. হ্যাঁ, এপিলেপসি এখানে এই সিচুয়েশনে এপিলেপসি ডায়াগনোস করাটা খুব মুশকিল। when there is a no episodic seizure disorder, seizure symptom, epilepsy diagnosis করা is not right. আন্ডারস্টুড স্যার। আচ্ছা, আমি একটা কোশ্চেনই খালি নেব, এটা ঠিক কোশ্চেন না, একটা বাচ্চার কথা একজন মেনশন করেছেন, বাচ্চাটির আমাকে শোনা যাচ্ছে নিশ্চয়ই, আমি কোশ্চেনটা বোধহয় হারিয়েও ফেললাম, 3.10 ইয়ার্স, সরি 3.10 মান্থস এজ, বাচ্চাটির কি করে বিহেভিয়ার ইস্যু কমাবে, হাইপার অ্যাক্টিভিটি কমাবে, সামথিং এরকম একটা কোশ্চেনটা ছিল। কিন্তু উনি কিছু মেডিসিনের নাম মেনশন করেছেন, কিন্তু উনি মেনশন করেননি যে আর কোনো থেরাপি ওনার চলে কিনা। তো একটু যদি বিদিশা ম্যাম বলে দেন যে মেডিসিনের সাথে সাথে যে অটিজমের ক্ষেত্রে থেরাপিউটিক ইন্টারভেনশনটা কতটা জরুরি, আর আর্লি ইন্টারভেনশন টাইমটা চলে গেলে উই মিস, মানে সোনা হারিয়ে ফেলার মতোই গুরুত্বপূর্ণ সময় হারিয়ে ফেলা। একদম একদম। যখন একটা বাচ্চা আমাদের কাছে আসে কিছু পার্টিকুলার সিমটমস নিয়ে ফ্রম প্যারেন্টাল সাইড যে এইগুলো হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা প্রথমে যেটা অ্যাজ আ সাইকোলজিক্যাল পার্ট থেকে করি সেটা হচ্ছে একটা ফর্মাল অ্যাসেসমেন্ট। সেই সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টের মধ্যে আমরা দেখি বাচ্চাটার আইকিউ কিরকম, নর্মাল ডেভেলপমেন্ট কোশ্চেন কি রয়েছে, সোশ্যাল ম্যাচুরিটি কিরকম রয়েছে। যদি মনে হয় অটিজম মার্কার গুলো ফুলফিল করছে তাহলে কার্স বা ইশা করা বা আইএনডিটি করা। আর যদি খুব ছোট বাচ্চা হয় মানে 3 বছরের নিচে তাহলে আমরা এমচ্যাট করি। এমচ্যাট আমাদের বোঝায় বাচ্চাটা এক রিস্কে আছে কি আছে না। এইবার সত্যি কথা বলতে 4 বছরের আগে বাচ্চাদের ডায়াগনোসিস দেওয়াটা কার্স অনুযায়ী অ্যাপ্লিকেবল নয়, কিন্তু আমরা 3+ হলেই কার্স অ্যাসেসমেন্টটা করি এই জন্য কারণ এখন যেহেতু বাবা মারা অনেক বেশি অ্যাওয়্যার হচ্ছেন, ডাক্তারের পরামর্শ নিচ্ছেন, তখন যদি আমি 4 বছর অব্দি ওয়েট করি তাহলে আমি ওই ডেভেলপমেন্ট পিরিয়ডটা হারিয়ে ফেলছি, যেরকম সুমিত্রাদি বললেন সোনা হারিয়ে ফেলার মতো। কারণ আমাদের বাচ্চার ক্ষেত্রে, সব বাচ্চার ক্ষেত্রেই ইচ অ্যান্ড এভরি ডে ইজ ভেরি প্রাইসলেস। কারণ প্রত্যেকটা দিন মানে প্রত্যেকটা সময় এক একটা দিন মানে বাচ্চা এক একটা ডেভেলপমেন্টাল পিরিয়ড সে পেরোচ্ছে। যত আর্লি ইন্টারভেনশন করা যাবে, অ্যাটলিস্ট আপনারা যদি আইডেন্টিফাইও করতে পারেন, মানে ধরুন বাচ্চা চোখের দিকে তাকাচ্ছে না, নামের ডাকে সাড়া দিচ্ছে না, লিমিটেশন করছে না, নকল করছে না, পয়েন্টিং করছে না, এই কয়েকটা কমন ফ্যাক্টরস, এবং অন্য বাচ্চাদের সাথে মিশছে না, এই কয়েকটা কমন ফ্যাক্টর যদি আপনাদের মনে হয় যে এটা আমার বাচ্চা তো মনে হয় অল্প বিস্তর করে, নট নেসেসারি অটিজম ডায়াগনোসিস এর জন্য এই সবগুলোই থাকতে পারে সেটা নয়, কয়েকটা থাকলেও সেটা ফুলফিল হয়। কিন্তু যদি আপনার মনে হয় আমার বাচ্চা আমার পাশের বাড়ির বাচ্চার থেকে একটু হলেও আলাদা লাগছে, তাহলে দেরি না করে অবশ্যই প্রফেশনাল হেল্পের মধ্যে যান। এবার যদি এডিএইচডি যেরকম আপনি বলছেন তাহলে বোঝা যাচ্ছে আপনার বাচ্চা যথেষ্ট হাইপার অ্যাক্টিভ রয়েছে। তো সেই হাইপার অ্যাক্টিভিটি কমানোর জন্য ফার্মাকোলজিক্যাল বা অনির্বাণ স্যারের কাছে যেতে হবে, সেখানে উনি মেডিসিনের পার্টটা দেখে দেবেন। কোনো যদি অন্য সাপ্লিমেন্ট দেওয়ার দরকার হয় বা কোনো টেস্টিং এর দরকার হয় উনি সেটা করে নিলেন। আর অ্যাজ আ সাইকোলজিস্ট হিসেবে আমরা প্রথমে ফর্মাল অ্যাসেসমেন্টটা করি। অ্যাসেসমেন্টটা কেন করি? ফার্স্ট হচ্ছে ডকুমেন্টেশন, মানে ধরুন আজকে 2 বছর 8 মাসে একটা বাচ্চা এলো উইদাউট ট্রিটমেন্ট, তার এই কন্ডিশন, তার আইকিউ এই বেরিয়েছে, তার সোশ্যাল ম্যাচুরিটি এই বেরিয়েছে, আফটার 1 ইয়ার যখন সে থেরাপি গুলো পেলো, ট্রিটমেন্টের মধ্যে দিয়ে গেল, তখন তার কোনো প্রোগ্রেস হয়েছে কিনা সেইগুলোকে ট্যাপ করা। তাও এগুলোর অনেক মার্কার থাকে, 1 বছর পরে যে আপনি সবসময় সেটা ধরা পড়বে সেরকম নয়, কিন্তু আমরা বলি ইয়ারলি এই অ্যাসেসমেন্ট গুলো রিপিট করবে। এই থ্রু আউট 1 ইয়ারে আমি কি থেরাপি করাবো? নর্মালি অটিজমের ক্ষেত্রে যেটা কমনলি ইউজ থেরাপি হয়, এক হচ্ছে স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপি, অকুপেশনাল থেরাপি, ডেভেলপমেন্টাল থেরাপি, বিহেভিয়ার থেরাপি, আর হচ্ছে স্পেশাল এডুকেশন।
এই হচ্ছে কমনলি ইউজড থেরাপি ইন অটিজম। আর ফার্মাকোলজিক্যাল থেরাপি তো রয়েছে, মানে ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন, যেখানে সাইকিয়াট্রিস্ট স্যাররা রয়েছেন, সেখানে ওনারা জায়গাটা আমাদের হেল্প করেন। এই 4টে থেরাপির মধ্যেই কিন্তু বাচ্চাকে কম বেশি রাখতে হবে। এবার 2 বছর 8 মাসের বাচ্চাদের হয়তো এখনই স্পেশাল এডুকেশনের দরকার নেই, তার মানে আমাকে দেখতে হবে বাচ্চাটার স্পিচ আছে কিনা, যদি থাকে তাহলে এজ অ্যাপ্রোপ্রিয়েট আছে কিনা, যদি নেই তাহলে আমাকে স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের কাছে যেতে হবে, বিহেভিয়ার কোনো ইস্যু হচ্ছে কিনা, সেন্সারি কোনো ইস্যু হচ্ছে কিনা, সেই জন্য অকুপেশনাল থেরাপির কাছে যেতে হবে। এই কয়েকটা থেরাপির সাহায্যে কিন্তু বাচ্চার ডেভেলপমেন্ট গুলোকে আমরা ট্যাপ করব, এবং ওর ওভারঅল ইমপ্রুভমেন্টটা অ্যাজ আ প্যারেন্ট আপনারাই বুঝতে পারবেন যে থেরাপি কিন্তু অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন। এমন নয় যে আমি ওষুধ খাওয়ালাম মানেই অটিজম ঠিক হয়ে যাবে, বা আপনা আপনি ঠিক হয়ে যাবে, বা একটু বড় হোক কথা বলবে। না, যদি এরকমই হয় যে ঠিক আছে আর এক বছর পরেও এমনি এমনি কথা বলবে, তাও আপনি 1 বছর কষ্ট করে থেরাপি গুলো করান। যদি বলে খুব ভালো, আর তো দরকারই নেই। যদি না বলে তাহলে ওই 1 বছরের আপনাদের পরিশ্রমটাই কিন্তু অনেকভাবে হেল্প করে যাবে আপনার বাচ্চা ডেভেলপমেন্টের জন্য। অনেক ধন্যবাদ স্যার। আমরা প্রায় শেষের পথে, আমি চাইবো শেষ করার আগে আপনি কি মানে কিছু একটা বলে, মানে কি বলবো, কেন আমি একটা কথা বলছি, আমি অনেক এই লকডাউন পিরিয়ডে প্রচুর ওয়েবিনার মানে ফেসবুক লাইভ করেছি। আমার অনুধাবনটা আমি বলছি, আমি প্যারেন্ট হিসেবেই বলছি, আমরা প্যারেন্টরা মনে করা শুরু করেছি যে আমরা ফেসবুক লাইভ করে ওয়েবিনার অ্যাটেন্ড করে সবকিছু জ্ঞান অর্জন করে ফেলবো, কিন্তু সেটা যে আসলে সম্ভব নয়। এটা সম্পর্কে যদি একটু কিছু বলেন, কেন কি সবকিছুই কাস্টমাইজড জিনিস দরকার হয়, মানে জেনারেলাইজড নলেজ সব ক্ষেত্রে সম্ভব নয়। সেটা যদি একটু বলে যদি আমরা আজকের জিনিসটা জট ডাউন করতে পারি একটু, মানে খুব ভালো হয়। কারণ আমি এটা বলতে বাধ্য হচ্ছি এই জন্য, সরি টু সে, হয়তো অনেক প্যারেন্ট আমার উপরে একটু রাগও করতে পারেন, কিন্তু আমি খুব দেখতে পাচ্ছি আমরা কোশ্চেন নেই তো প্যারেন্টদের কাছ থেকে সেম কোশ্চেন ঘুরে ফিরে সবগুলো লাইভে পাচ্ছি, কিন্তু বুঝতে পারছি সেই বাচ্চাটার কিন্তু একজন বিশেষজ্ঞের মানে একদম 1-to-1 হেল্প দরকার, কিন্তু ওই হেল্পটা না নিয়ে শুধুমাত্র লাইভ গুলোতে ঘুরে ফিরে ওই একটা কোশ্চেনই আসছে। সেটাতে কি হচ্ছে যে মূল্যবান সময়টা নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্য মনে হয়, আমি তো প্যারেন্ট, আমার কথাটা হয়তো অতটা গুরুত্ব বহন করছে না, তো আপনারা বিশেষজ্ঞ, তা আপনারা যদি বলেন হয়তো সেটার মানে ওয়েটেজটা অনেক বেশি হবে। তো সেটা আমি চাইছি যে সেই বার্তাটা যাক। সেটা ঠিকই, মানে আমি যেটা একটু আগে বললাম যে অ্যাবসলিউটলি, দেখুন মানে আমি আসলে আমার এই যে একটা চালু করেছি, আমরা এখন ইউটিউব চ্যানেলটা চালু করেছি এখন, তাতে আমি ঠিক করেছি যে এই সম্বন্ধে আমি একটা ভিডিও করব একাধিক, মানে বিশেষ করে হচ্ছে হাউ টু এমার্জেন্সি ম্যানেজমেন্ট, মানে এটা নিয়ে আমি একটা ভিডিও করতেই হবে। মানে আমি এত ফোন পাই, মানে ইটস মানে এক সময়, মানে সবসময় না কি হয়, ধরুন আমি তখন আমার মানে সবে দাঁতটা মাজতে বসেছি আমি, দাঁতটা মাজছি এই সময় ফোন, ডাক্তারবাবু এরকম। এবার মুশকিলটা হচ্ছে যে এটা একটা জিনিস বুঝতে হবে যে আপনি যখন ফোন করছেন কাউকে, দ্যাট ইজ ইয়োর টাইম, মানে আপনি তাকে ফোন করার জন্য প্রিপেয়ার্ড, কিন্তু যিনি রিসিভ করছেন তিনি তো প্রিপেয়ার্ড নন। হ্যাঁ, তো এবার যদি আমি তখন ফোন, আমি জানি যে হি ইজ দেয়ার, যখন ফোন করছেন ম্যাক্সিমাম লোকে কি করেন জানেন তো, যে আর না পেরে তখন ফোন করেন। এবার মুশকিলটা হচ্ছে এই যে আপনি বলছেন না, আমি অন্যভাবে, আমি আমি জাস্ট আমি প্যারেন্টের পরে, মানে পরে এগেইনস্টের ব্যাপার নয় এটা, আমি বুঝতে পারি কেন ওনারা বলছেন এটা। আসলে কি বলুন তো, যে ওনারা এই প্রবলেমটা নিয়ে আমি শিওর যে অনেকের কাছে গেছেন, এবং যা কারো কাছে গেছেন, কিন্তু গিয়েও কোনো সলিউশন ওনারা পাচ্ছেন না। দে আর ট্রাইং টু নো, বিভিন্ন জায়গায় ফোন করে বিভিন্ন জায়গায় করে, যে যদি কোনো আলোর রেখা পাওয়া যায়। হ্যাঁ, তো এই জিনিসটা আমাদের কাছে একটা ডেসপারেশনের জায়গা থেকে চলে আসে। আই আন্ডারস্ট্যান্ড দেম, বাট ঘটনাটা কি বলুন তো, যে এটা না, মানে সত্যি কথা বলবি এইভাবে আলো, মানে আপনি যদি তাদের প্রতি খুবই ফিলিং নিয়েও, কিন্তু সবসময় না অ্যাটেন্ড করা মুশকিল হয়ে যায়। মানে আমি যখন সেশনে 1:1 সেশনে বসি, তখন আমি মোটামুটি চেষ্টা করি যে সময় দিয়ে দেখতে, কিন্তু যখন ফোন আসে তখন আমি খুব খুব অস্বস্তির মধ্যে পড়ি, মানে আমি বুঝতে পারি না কি উত্তর দেবো, কারণ পেশেন্ট সম্বন্ধে কোনো আমার ধারণা নেই। আই হ্যাভ নো ইমপ্রেশন অন দ্য পেশেন্ট। হ্যাঁ, মানে লোকে এরমও হয়েছে যে 1.5 মাস 3 মাস পরে ফোন করে জিজ্ঞেস করেছে যে কি করা যায়।
আনসার দেওয়া প্রায় অসম্ভব। আই আন্ডারস্ট্যান্ড দেখা যায় একটা মানিটারি ইস্যুজ আছে, অনেক কিছু ব্যাপার আছে, কিন্তু বেসিক ব্যাপারটা কি বলতো, কিছু তো একটা মানে একটা তো জায়গা দিতেই হবে, মানে একটা একটা জায়গাতে পৌঁছতে হবে। তাহলে ডাক্তারের সঙ্গে যখন কথা বলবেন তখনই বলবেন যে দেখুন আমার আমার পক্ষে ফিনান্সিয়ালি এতটা অ্যাফোর্ড করা সম্ভব নয়, আপনি আমাকে কিছু একটা বলুন যে এরকম করে করুন, সেটা সেটা একটা ব্যাপার। হ্যাঁ, কিন্তু মানে সেটা করা যেতে পারে যে ঠিক আছে তাহলে আমি সেটা আমি বরং অনেককে বলে দিই, "আর তুমি তুমি তাহলে 6 মাস পরে এসো, এই প্রবলেম থাকলে।" এবং যদি এমার্জেন্সি, আমি অনেক সময় এটা এটা আমি সবসময় বলবো, এটা আমি আমার এই ভিডিওটা ওই মাইন্ড মেন্টরের যে ইউটিউব চ্যানেলটাতেও দেবো, এটা আমি এখনো বলে দিচ্ছি, এটা আমার মাথায় সইয়ে করছে যে যখন আপনি ডাক্তারের কাছে যাবেন, ইফ দের ইজ এন এমার্জেন্সি, এমার্জেন্সি পসিবিলিটি হচ্ছে আপনার, আপনি অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম যখন আপনি ডাক্তারের চেম্বারে আছেন, ইউ আস্ক হিম টু রাইট সামথিং হোয়াট ইউ ক্যান ডু ইন ডিউরিং এমার্জেন্সি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবারে এটা মনে হয় ডাক্তারদেরও লেখা উচিত, কিন্তু মুশকিলটা হচ্ছে যে সবসময় আমাদের মনে থাকে না, মানে আমি নিজে জানি, আমি তাও সবসময় মনে করে লিখতে পারি না, আমি দেখেছি খেয়াল নেই থাকে না, লেখার সময় বেরিয়ে গেলাম। কিন্তু যারা এটা ফেস করছেন, স্যার আমি এটা কিন্তু প্যারেন্টসদের বলবো। স্যার একটু ইন্টারাপ্ট করছি, এখন মোবাইল আছে বলে, কিন্তু আমাদের ছোটবেলায় মনে আছে বাবা মা যখন আমাদের ডাক্তারখানায় নিয়ে হ্যাঁ, যেত, তখন তো ল্যান্ডলাইনও এত ছিল না। আমাদের বাবা মারা কিন্তু জিজ্ঞেস করতো ডাক্তার বাবু হ্যাঁ, এরকম যদি হয় তখন আমি কি করব, কারণ কি তখন হয়তো একটা বাড়িতেই তো, ওই বাড়িতে গিয়ে বাবা মা বা আমরা জিজ্ঞেস সময় হলে আমরা তাহলে কি করতে পারি, না, না, আর দিস ইজ আমরা ভেরি একটা ইম্পর্টেন্ট। ডায়েরিও মেনটেন করতাম। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ অ্যাট দ্যাট পয়েন্ট আপনি যেটা ডাক্তারের কাছে যখন আপনি ফোন করবেন, ডাক্তারের কাছে ফোন করলে তখন না ডাক্তারকে তখন পুরোটা ভাবতে হবে, আচ্ছা তাহলে ওই পেশেন্ট, আচ্ছা সবাই আমাকে মনে করে দিয়েছে, আচ্ছা ওই পেশেন্টটা ডাক্তারবাবু ওই ওই হয়েছিল, ওইটা করেছিল ওই দিনে। আরে তো আমার পক্ষে মনে করা অসম্ভব ব্যাপার, মানে ইটস ইম্পসিবল। রাদার দেন পুরোটা মনে করে, পুরোটা মাথার ভেতর রিকনস্ট্রাক্ট করে তার সম্বন্ধে প্রবলেমটা সলিউশন করার থেকে অনেক ভালো হচ্ছে যখন ডাক্তার সামনে বসে আছে, তখন উনি কিন্তু দেখছেন পেশেন্টটা, ওনার ধারণা আছে যে আচ্ছা এই পেশেন্টটার কি কি প্রবলেম হতে পারে, এটা হলে কি কি করতে হবে, সেটা ধারণা মোটামুটি আছে। তো সেই জন্যই তারা ফোন করা। তো তখন যদি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে নেওয়া হয়, আমার মনে হয় এটা ডাক্তারের পক্ষেও ভালো, পেশেন্টের পক্ষেও ভালো। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দা, আমার মনে হয় এই মেসেজটা যদি আজকে একটা যে মেসেজ যদি নেন ওনারা, যে ডাক্তারকে যখন যাবেন, ইউ অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম অনলি আপনি ক্লারিফাই করে নিন যে ডিউরিং এমার্জেন্সি আপনি কি করবেন, তাহলে আপনার অনেক ফোন কল, অনেক ইন্টারাকশন বেশি যাবে। হ্যাঁ, আর কিছু কিছু সমস্যা না, সত্যি কথা, ডাক্তারিতেও সব সলিউশন নেই, মানে আমরা চেষ্টা করি, উই ক্যান ট্রাই, কিছু জিনিসকে ইটস ভেরি ডিফিকাল্ট, সব সময় হয় না, ইউ হ্যাভ টু ট্রাস্ট সামবডি অ্যান্ড কাম অ্যান্ড এইটা আপনি বেশি করে ম্যাক্সিমাম ডাক্তারই আমি দেখেছি যে এরম এরম পেশেন্ট আমার আছে যে 4 বছর ধরে আমাকে রোজ মানে প্রতি থেরাপিতে দেখাচ্ছে, মানে অ্যাজ এ থেরাপি দেখাচ্ছে, মানে এটা ইয়ে নয়, মানে ডাক্তার হিসেবে নয়, সেটা প্রতি সপ্তাহে এসে থেরাপিতে দেখাচ্ছে আমার। এটা না তাদের প্রতি একটা আপনার একটা দায়িত্ব চলে আসে, আপনি যখন থেরাপি করবেন, এটা যখন করবেন না তখন মানে এবং এটা হয় যে আহ, তাদের সম্বন্ধে ভাবতে থাকে সবসময়, মানে ব্যাক অফ দ্য মাইন্ডে সবসময় চেষ্টা করে যে কিছু যদি করে ইমপ্রুভ করানো যায়, সবসময় হয় না। আমি পেশেন্ট, আমি একটু এক্সামিনেশন আমি জানি যে তাকে আমি 2 বছর 2 ইয়ার সে ফেল, মানে তার ইয়ে করতে পারেনি সে, তারপরে এখন সে ইনফ্যাক্ট আমার খুব ভালো লাগে এখন যে সে ভালো রেজাল্ট করছে, তাকে এখন মোটামুটি একটা স্টার, এখন কথা শুনলে আমার মনে হয় যে শি হ্যাজ মানে গ্রোন আপ এ লট। এটা না ডাক্তারের কাছে একটা বিশাল স্যাটিসফ্যাকশন। তো কিন্তু মুশকিলটা হচ্ছে যে মানে ম্যাক্সিমাম সময় কি হয় যে আমরা মনে করি দে আর প্রফেশনাল, দে আর নট হিউম্যান, দে আর অলসো হিউম্যানস, এভরিবডি আর হিউম্যান, বাট এটা মনে রাখতে হবে দে আর হিউম্যান অলসো, দে আর নট প্রফেশনালস অনলি, মানে তাদেরও একটা নিজস্ব ইয়ে আছে, তাদেরও পার্সোনাল স্পেস আছে, সেই পার্সোনাল স্পেসে সম্মান করা উচিত, করা উচিত। আমার মনে হয় যে এই জায়গাটা মানে করলে ডক্টর পেশেন্ট রিলেশনশিপটা অনেকটা ইমপ্রুভ করবে। ইটস দে আর নট অনলি প্রফেশনাল, দে আর অলসো হিউম্যান, তাদেরও একটা ইমোশনস আছে, তাদেরও একটা জায়গা আছে, তাদেরও একটা তা পেশেন্ট ভালো থাকলে তারা খুব খুশি হয়, মানে একটা এটা কথা নয় যে কেউ ইয়ে হয় যে একটা আমার পেশেন্ট যদি আমার আজকে আমার একটা পেশেন্ট একটা ভালো রেজাল্ট করেছে রিসেন্টলি, পেয়েছে, ওর বাড়ির লোক তো খুব খুশি,
মানে ইনফ্যাক্ট আমারও খুব খুশি, মানে ওই মেয়েটা তো আমাকে ওকে 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 মানে প্রায় ভার্চুয়াল ফাদার বলে। ও বলেই যে আমি ওখানে যাচ্ছি, যাই ঘুরে আসি। তো ঘটনা হচ্ছে এরকম। তো ইনফ্যাক্ট দ্যাট ইজ আ গুড ফিলিং অলসো অ্যাজ এ ডক্টর। আমার মনে হয় যে প্রত্যেকটা আপনারা পারস্পরিক বিশ্বাসটা রাখুন, একজন ডাক্তারকে ফলো আপ করুন। আহ, সব সলিউশন ডাক্তারেরা দেখুন, আমরা 20 বছর একটা সাবজেক্ট নিয়ে পড়ে আজকে একটা জায়গাতে এসেছি। আমরা এখনো রোজ পড়ছি। ইনফ্যাক্ট আমি এখনো রোজ পড়ি, মানে ইনফ্যাক্ট আজকেও আমি এই গতকাল থেকে আমি এটা মানে পড়াশোনা করছি। আমি রেগুলার মানে পড়ি, এটা পড়া আমার না হলে আমি কি করে ইমপ্রুভ করি। তো আমি এখনো পড়ি, কিন্তু মুশকিলটা হচ্ছে যে আহ কোথাও একটা আমার মনে হয় যে মানে হতে পারে যে একটা ডাক্তার একটা সময় মানে একটা সময় ফেল করছেন, সে চেষ্টা করছেন আরো ইমপ্রুভ করতে, ভালো দিতে, কিন্তু সবসময় কিছু জিনিস আছে যেটা হয় না, পাস করা যায় না। এবং যেটা 20 বছর ধরে ডাক্তাররা পড়ে পারছেন না, দেখুন দে আর ভেরি ইন্টেলেকচুয়ালি হাই কোয়ালিটি পার্সন, তারাও যখন পারছেন না, it's not easy for the person। আমি জানি যে their intent is good, মানে প্যারেন্টসরা অনেক বেশি ইন্টেন্ট আছে, প্যারেন্টসদের অনেক বেশি কম্পালশন আছে, তাদের জানতেই হবে, তাদের শিখতেই হবে, তারা দে লার্ন আ লট। মানে আমি তো দেখি যে কিছু প্যারেন্টস আছেন যারা প্রচুর জানেন, মানে আমি তো মানে অনেক থেকে শিখি আর কি, দিস ভেরি গুড। হ্যাঁ, কিন্তু এরম নয় যে সেটা শিখে আপনি সলিউশন করতে পারবেন। বাট হ্যাঁ, আমার মনে হয় যে সুজিতা দিদি বলছিলেন যে যেটার জন্য বারবার প্রশ্নগুলো করেন, এটা হচ্ছে যদি কোনো আলোর রেখা পাওয়া যায়, যদি কোথাও কোনো আলোর রেখা পাওয়া যায়, সেটার জন্য মানুষ প্রশ্ন করে। ইটস নট দ্যাট বিকজ মানে করতে যেতে চান না, তারা নিশ্চয়ই গেছেন, এরকম নয় যে কোনো যাননি, বাট এটা গিয়েও সলিউশন হচ্ছে না। এন্ড এই সিচুয়েশনগুলো ডিফিকাল্ট, সলিউশন সবসময় হয় না। ইটস নট দ্যাট মানে আমি বললেই সলিউশনটা হবে, কিন্তু চেষ্টা করে মানুষ। নেওয়াটা অনেক সময় কষ্টকর, আবার অনেক সময় কষ্টকর যে এটা হচ্ছে না, হ্যাঁ কষ্টকর, না কেন আরেকটু চেষ্টা, সেটাই। আজকে একটা ভালো সময় কাটলো, এই জন্য নেট যে আমার কতবার ডিসকানেক্ট হয়েছে তার ইয়ত্তা নেই। সত্যি মানে অ্যাংজাইটি ছিল, আমার চরম লেভেলের অ্যাংজাইটি হলো, কিন্তু আজকে টেক অ্যাওয়ে সবাই প্যারেন্ট মানে যেটা ডাক্তারবাবু বললেন, আমাদের ম্যাডাম বললেন যে একটা নিজেদের একটা রুটিন মানে একটা নোট মানে একটা ডায়েরি মতো মেনটেন করতে হবে, আমাদের নিজেদেরকে প্রিপেয়ার থাকতে হবে। বাচ্চাদের যে সিচুয়েশনে বাচ্চারা যেরকম রিয়াক্ট করবে, সেটা সবসময় যে পজিটিভ রিয়াক্টই করবে তা না, কিন্তু সেইগুলোকে আমাদের একটুখানি ওদের ম্যানিফেস্টেশন গুলোকে আমাদের নিতে হবে। সেটা যদি, তাহলে আমরাও অনেক সময় ভালো থাকবো, ঠিক তো? তাহলে সেই পজিটিভ নোটে আমরা আজকে সবাইকে শুভরাত্রি বলি। খুব সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সবসময় এই কথা সবাই আমরা সবসময় আসলে হচ্ছে আইসবার্গ মডেলের আইসবার্গের টিপটা, মানে নিজে যে কি জীবনে আমরা কেউই জানি না, কিন্তু সবাই ভালো থাকার চেষ্টা করবেন। থেকে একসাথে সবাই মিলে শুভরাত্রি বলছি। নমস্কার সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আরো কিছু জানার থাকলে মেইলে যোগাযোগ করুন। টেক কেয়ার।